তুমি বিবর্তন বিবর্তন করো, প্রমাণ দেখ। আমরা বলছিলাম স্যার আমরা এগুলো কোনোদিনও বিশ্বাস করবো না। আমরা ধরবো যে আমাদের আদি পিতাকে বা আমরা কোথা থেকে আসছে, আমরা ধরবোই না যে আমরা বানর থেকে বা ওখান থেকে এখান থেকে আসছি। তো প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে তুলনামূলক শরীর স্থান, মানে শারীরিক অঙ্গ দিয়ে প্রমাণ করছে। কি দিয়ে স্যার? তো শারীরিক অঙ্গের ক্ষেত্রে ফার্স্টে যে প্রমাণটা দিচ্ছে সেটা হৃৎপিণ্ড দিয়ে। কি দিয়ে স্যার? হৃৎপিণ্ড। তা আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা স্যার? সবাই জানে, 4টা। 2টা এট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। সবার জন্য কি 2টা এট্রিয়াম 2টা ভেন্ট্রিকল? দেখা গেছে ওই যে মাছ আছে না, মাছের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ 2টা, একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। তারপরে ব্যাঙ আছে না, ব্যাংকের 3টা। কথা বুঝতে পারতেছ? তারপরে আবার কি আছে, সরীসৃপ আছে না, সরীসৃপের কয়টা? 4টা, তবে অসম্পূর্ণভাবে 4টা। নাম শুনছো না? তারপর ব্যতিক্রম ছিল কুমির। আবার পাখির কয়টা? পাখির সম্পূর্ণভাবে 4টা। আমরা মানুষ, আমাদের কয়টা? 4টা। এই যে প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের একটা পার্থক্য দেখা যাচ্ছে, ফার্স্টের দিকে প্রকোষ্ঠ ছিল কম, আস্তে আস্তে বাড়ছে। তার মানে ধীরে ধীরে সরল থেকে কই গেছে? জটিলে। তার মানে এইভাবেই নাকি হৃৎপিণ্ডের পরিবর্তন হয়েছে, তার মানে প্রাণীও নাকি পরিবর্তন হয়ে একটা থেকে আরেকটা আসছে, ওইরকম ব্যাখ্যা। তা আমরা যদি দেখি যে দাগ দাও মাছের, মাছ শব্দটা দাগ দাও, 2 শব্দটা দাগ দাও, তাহলে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 2 প্রকোষ্ঠ। কি কি? একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। তারপর আসে উভচর। উভচরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ। কত প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ। এর মধ্যে 2টা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। মানে দেখতে হচ্ছে ছবিটা অনেকটা এমন, দেখো খেয়াল করো। এই যে এটা হচ্ছে হৃৎপিণ্ড, এট্রিয়াম হচ্ছে 2টা, কিন্তু ভেন্ট্রিকল কয়টা? আমরা জানি ভেন্ট্রিকল কই থাকে? নিচে, আর অলিন্দ কই থাকে? উপরে। তাহলে ওর এট্রিয়াম হচ্ছে 2টা, কিন্তু ভেন্ট্রিকল কয়টা? একটা। হচ্ছে কয়টা প্রকোষ্ঠ? 3টা। এখন সরীসৃপ মানে হচ্ছে যে সাপ যারা আছে, কুমির যারা আছে, ওদের হৃৎপিণ্ড, সরীসৃপ শব্দটা দাগ দাও, দাগ দাও, অসম্পূর্ণভাবে 2টা ভেন্ট্রিকল আর এট্রিয়াম 2টা। তাহলে টোটাল প্রকোষ্ঠ কয়টা স্যার? 4টা। 2টা এট্রিয়াম 2টা ভেন্ট্রিকল, কিন্তু ভেন্ট্রিকলটা কি সম্পূর্ণভাবে প্রকোষ্ঠ না অসম্পূর্ণভাবে? অসম্পূর্ণ। মানে দেখতে ছবিটা অনেকটা এমন, দেখো খেয়াল করো। যে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল 2টাকে আলাদা হয়েছে আর মাঝখান দিয়ে গ্যাপ আছে, গ্যাপ। তাহলে ভেন্ট্রিকল 2টা সম্পূর্ণভাবে বিভক্ত না অসম্পূর্ণ? তার মানে ওদের এট্রিয়াম 2টা, ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে 2টা। তার মানে প্রকোষ্ঠ কয়টা? অসম্পূর্ণভাবে 4টা। ক্লিয়ার? আর পাখি আর আমরা যারা আছি, মানে পাখি আর স্তন্যপায়ী, ওদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ, 2টা এট্রিয়াম। এগুলো আমরা সবাই জানি। কথা বুঝতে পারছো? তো এগুলাই আর কি, এগুলোর মাধ্যমে ওনারা বলছে যে এইভাবে মানুষের মধ্যে যদি পরিবর্তন না হইতো, মানুষ না মানে প্রাণীর মধ্যে যদি পরিবর্তন না হইতো, তাহলে তো আর বিবর্তন হইতো না। যদি পরিবর্তন হয়েছে তার মানে এক প্রাণী থেকে আরেক প্রাণী আসছে, এইসব কথাবার্তা। দেন নেক্সট পেজে আসে, এবার হচ্ছে মস্তিষ্ক দিয়ে প্রমাণ। কি দিয়ে স্যার? মস্তিষ্ক। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণী মস্তিষ্ক। তো মস্তিষ্ক যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখি নাকি মস্তিষ্কের নাকি 5টা ভাগ। কয়টা ভাগ স্যার? 5 শব্দটা কোন থাকবে, কিন্তু আসলে আমরা মস্তিষ্ক তো 5টা ভাগ করি না। আমরা মস্তিষ্কের কয়টা ভাগ করি স্যার? 3টা। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তোমাদের অষ্টম অধ্যায়ে এটা পড়া আছে, অনেকবার নিয়ে তোমাদেরকে দেখাই আনছি। মস্তিষ্কের কয়টা অংশ স্যার? 3টা। এই যে 3টা অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের আবার 3টা অংশ, নাম শুনছো, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের 3টা অংশ, পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ। বাট এখানে কি হিসেবে যে 5টা বলছে ওনারাই ভালো জানে, 5টার নামও কিন্তু আবার দেয় নাই। যাই হোক, উনি বলছে বিবর্তনের সোপানে যতই উপর দিকে ওঠা যায় ততই অপেক্ষাকৃত সরল থেকে কি দেখা যায় স্যার? জটিলতা। মানে ধরো মাছ থেকে ব্যাং, ব্যাং থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, যত উপর দিকে যাবা মস্তিষ্কের জটিলতা কমে না বাড়ে? বাড়ে। তো এখানে সে বলছে বেশিরভাগ জটিলতা কোথায় দেখা যায়? সেরেব্রামে দেখা যায় আর সেরেবেলামে দেখা যায়। কই কই দেখা যায় স্যার? সেরেব্রাম চিনো তোমরা? নর্মালি মাথায় যখন চুল, তোমরা মেয়েরা যখন হচ্ছে চুল আঁচড়াও তখন মাঝখান থেকে একটা সিটি করো না? সিটিতে বলো নাকি? চুল 2 পাশে নাও যখন, একেবারে যখন তোমরা ওই বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দেখবে মানুষের মস্তিষ্ক দেখানো হয়, দেখবে মস্তিষ্কের দুই পাশে 2টা অংশ, মাঝখানে একটা গ্যাপ থাকে, তাই না? এই পাশের একটা অংশের বলে একটা সেরেব্রাম, এই পাশের একটা অংশের বলে আরেকটা সেরেব্রাম। তোমার বইয়ের ছবির দিকে তাকাও, এটা আর দেখাই কেন, এখানেতে আছে যে এটা, এটা হচ্ছে একটা সেরেব্রাম, এটা হচ্ছে আরেকটা সেরেব্রাম। কথা বুঝতে পারতেছো? আর নিচের এটার নাম কি? সেরেব্রাম। এই 2টা অংশে নাকি সবচেয়ে বেশি জটিলতা দেখা যায়। আচ্ছা, নেক্সট আসো, পরবর্তী যেটা আছে, কয়টা বাজে স্যার? 34। 2টা শব্দ আছে, সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ। এই 2টা দিয়ে আমাদের আজকে পড়া কমপ্লিট। সমসংস্থ এবং কি অঙ্গ স্যার? সমবৃত্তি অঙ্গ। তো 2টা শব্দ নিয়ে প্যাচ লাগে, 2টা প্রায় একরকম, একই রকম। দেখো কি বলছে, যেসব অঙ্গের উৎপত্তি এবং গঠনের ভিত্তি একরকম, একদম উৎপত্তি এবং কি মানে সহজ কথা, একদম গঠন এক, বাট আরেকটা কথা এখানে লেখা নাই, কাজ ভিন্ন। এই শব্দটা দেখো, কাজ ভিন্ন, এই কথাটা লেখা নাই। যা যেসব অঙ্গ একই জায়গা থেকে আসে বা কাজ করে বিভিন্ন রকম, তাদের আমরা বলি সমসংস্থ অঙ্গ। ব্র্যাকেট দাও, কাকে বলে? কি বললাম?
যে সকল অঙ্গ দেখতে একরকম, গঠন একরকম, কিন্তু কাজ কি একরকম না, কাজ আলাদা আলাদা কাজ করে। কিন্তু আরেকটা ডেফিনেশন নিচের পেজে, মানে নিচে নাম এরপরে দেখো, সমবৃত্তি অঙ্গ কি স্যার? যারা দেখতে আলাদা, গঠনগত থেকে আলাদা, মানে দেখতে দুইটা দুই রকম কিন্তু কাজ করে একই রকম। কাজ করে কি? তখন সেগুলো আমরা বলি সমবৃত্তি। তো এটাই আমি ভুলে যেতাম, আমার খুব পেস লাগতো যে আমার মনে থাকতো যে একটার ক্ষেত্রে কাজ একরকম, গঠন ভিন্ন, আর একটা গঠন একরকম, কাজ ভিন্ন, কিন্তু কোনটা যে সমবৃত্তি আর কোনটা যে সমসংস্থ এটাই আমার মনে থাকতো না। কথা কি বুঝতে পারতেছ? আচ্ছা, এখন বৃত্তি শব্দ অর্থ কি জানো স্যার? বৃত্তি, বৃত্তি শব্দ অর্থ কাজ, এটা কি শুনছো কোনোদিন? বৃত্তি শব্দ অর্থ কাজ। তাহলে দেখো সমবৃত্তির ক্ষেত্রে স্যার দেখো, কাজ হচ্ছে এক, কাজ কি এক। আর সমসংস্থ, সংস্থা মানে কি স্যার? সংস্থা মানে কি? একটা প্রতিষ্ঠান। তুমি চিন্তা করো, ধরো ইসলামী ব্যাংকের যে প্রতিষ্ঠানগুলা বা উদ্বাস যে কোচিং সেন্টারটা, সেটা যে প্রতিষ্ঠান, তোমার কাছে কি মনে হয় উদ্বাসে এখন 80টা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশ, বা 1980টা ব্রাঞ্চ। এক একটা ব্রাঞ্চ কি একরকম না? সবাই একরকম কার্যক্রম চালায়। এক একটা একরকম হলে তো মানুষ আবার ঢাকা দৌড় দিবে, বা ঢাকারটা ভালো, কিন্তু সব বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো কাজ একরকম। তা সমসংস্থ মানে হচ্ছে গঠন এক কিন্তু কাজ, আর সমবৃত্তির ক্ষেত্রে হইতেছে বৃত্তি মানে কাজ, তার মানে এখানে গঠন আলাদা হবে কিন্তু কাজ হবে একরকম। আর সহজ করে যদি আমি বলি, ফর এক্সাম্পল আমরা যে জামালপুর মেডিকেলে আসছি, আমরা কি সবাই এক জায়গা থেকে আসছি না এক একজন এক এক জেলা থেকে আসছি? 64 জন 64 জেলা থেকে আসছি, এরকম না? কিন্তু সবার কাজ কয় রকম স্যার? একই কাজ, পড়াশোনা করা, তাই তো? তাহলে এটা আমরা কি বলি স্যার? সমবৃত্তি, একই কাজ করার জন্য আসছে। আর সমসংখ্য উদাহরণ যদি বলি, ধরো একটা গ্রামে 10 জন ফ্রেন্ড ছিল, বা তোমরা যখন ছোট ছিল গ্রামে অনেক ফ্রেন্ড ছিল না? সবাই একই জায়গারই তো, একই গ্রামের, বাট এখন কি সবাই এক জায়গায় আসো না এক একজন এক এক জায়গায় চলে গেছে? সবাই কি একই কাজ করো না এক একজন এক এক কাজ করছে? কেউ পড়াশোনা করতেছে, কেউ এখন কাজে লেগে গেছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ বিয়ে করে সংসার করতেছে, করতেছে না? তখন এটা আমরা বলি সমসংস্থ। কি বলি স্যার? কথা কি বোঝা গেছে স্যার? ওকে, এখন এক্সাম্পল কি স্যার? ডাক দাও, পাখির ডানা, বাদুরের ডানা, তিমি বা সিল এর ফ্লিপার। ফ্লিপার মানে ওদেরই একটা ডানা, বাট ডানা তো বলা যায় না, তিমি তো এটা ডানা না, মানে হাতের মতো বলতে পারো, দাঁতের মতো হাত। কিসের মতো স্যার? দাঁতের না, দাঁড়ের মতো হাত। দাঁড় মানে বুঝো? ওই যে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ড দাঁড় বলে, তারা সিদ্ধারা নাম শুনছো না? দাঁড়ের মতো হাত, হাত। এবার আসো ঘোড়া অথবা বিড়ালের অগ্রপথ, মানে সামনের পা দুইটা, আর মানুষের হাত। এই শব্দগুলারে একটা বক্স কইরা স্টার দিয়ে রাখা স্যার, এমসিকিউ তো প্রচুর আসবে। নিচের কোনগুলো সমসংস্থ অঙ্গের উদাহরণ? কোনগুলো স্যার? পাখির ডানা, বাদুরের ডানা, তিমি বা সিলের ফ্লিপার, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত। এগুলো স্যার সবগুলা দেখতে একরকম, গঠন কি? আমাদের যেমন ফার্স্টে কি থাকে, এটা হিউমেরাস, তাই না? তারপরে এখানে কি থাকে স্যার? রেডিয়াস আলনা, ওদেরও ঠিক সেম সেম থাকে। কিন্তু তুমি চিন্তা করো, পাখি, পাখি ওইটা দেখে হাত হাত দেখে কিছু ধরে না, উড়ে। তুমি কি করতেছো? কিছু ধরতেছো। মাছ কি করতেছে? সাঁতার কাটতেছে। ঘোড়া কি করতেছে? দৌড়াইতেছে। তাহলে কি স্যার কাজ কি একরকম, কাজ ভিন্ন ভিন্ন? গঠন একই বাট কাজ করতেছে কি ভিন্ন। এটা আমরা কি অঙ্গ বলি স্যার? সমসংস্থ। ওই যে উৎপত্তি আর গঠন হচ্ছে একই রকম, বাট কাজ কয় রকম। কথা কি বুঝতে পারতেছো? এবং সবার ক্ষেত্রে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্ভ, মেটাকার্ভ এগুলো আছে সবার ক্ষেত্রে একই রকম, গঠন একই রকম। এগুলো এগুলো পড়ছি না পড়ি না গঙ্গাল তখন আমরা, এগুলো দাগানোর দরকার। আচ্ছা, বলো স্যার এই ছবিগুলো লাগবে না? স্যার এগুলো লাগবে না। এবার আসো সমবৃত্তি অঙ্গ, এটা তো বললামই তো। সমবৃত্তি অঙ্গের উদাহরণ দুইটা প্রাণীর নাম দেওয়া আছে, পাশে স্টার দাও। পাখির ডানা আর প্রজাপতির ডানা। পাখির ডানা, তুমি চিন্তা করো, পাখি আর প্রজাপতির ডানা কি একরকম? না, ভিন্ন। পাখির ডানার মধ্যে হাড্ডি আছে, প্রজাপতির ডানায় কোনো হাড্ডি আছে? কিন্তু দুইটাই কি কাজে সহায়তা করে? উঠতে। তেমন দুইটা কাজ একরকম, গঠন কি ভিন্ন। তখন এটা আমরা কি বলি স্যার? সমবৃত্তি। আর কিচ্ছু জানানো লাগবে না। আচ্ছা, তো ফার্স্টে সহজ কথা, নিষ্ক্রিয় অঙ্গ জিনিসটা কি? যেই অঙ্গ তোমার দেহের ভিতরে আছে বাট আমার কোনো কাজে লাগতেছে না, আমার কোনো ব্যবহার আসতেছে না, কোনো উপকার আসতেছে না, অপকারও আসতেছে না, কোনো ক্ষতি হইতেছে না, জাস্ট আমার দেহের মধ্যে রয়ে গেছে, এইসব অঙ্গ আমরা কি অঙ্গ বলি? নিষ্ক্রিয়। নাম শুনলে তো বোঝা যায়, তাই না? যেসব অঙ্গ একসময় নাকি পূর্বপুরুষে নাকি কর্মক্ষম ছিল, মানে অতীতে আমার কোনো, আমাদের পূর্বপুরুষ যারা, ওদের দেহে নাকি এটা কর্মক্ষম ছিল, আমরা নাকি ব্যবহার না করতে করতে এটা কি হয়ে গেছে স্যার? নিষ্ক্রিয় হয়ে গেছে। এটা আমরা কি অঙ্গ বলি? নিষ্ক্রিয় অঙ্গ। যেসব অঙ্গ পূর্বপুরুষের দেহে সুগঠিত এবং কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী পুরুষ দেহে এটা গুরুত্বহীন হয়ে গেছে, অঘটিত হয়ে গেছে, অকার্যকর অবস্থায় আছে, তার আমরা কি অঙ্গ বলি? তুমি কি বইয়ের মতো লেখা লাগবে না, নিজে যা বলছো তাই লিখবা। নিজে এখান থেকে দুই একটা শব্দ স্কিপ করলেও কোনো প্রবলেম হবে। তুমি এটা মনে রাখো যে যেসব অঙ্গ আমাদের কোনো কাজেই লাগে না, বাট পূর্বপুরুষ এগুলো কাজে লাগতো,
সুষম অঙ্গ আমরা কি অঙ্গ বলি? নিষ্ক্রিয় অঙ্গ। এখানে নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম হচ্ছে আমার মনে রাখা লাগবে। আচ্ছা, তো নিষ্ক্রিয় অঙ্গ আমাদের দেহে অনেকগুলোই আছে। আমাদের দেহে যেমন থাকে, সব প্রাণী দেহে কিছু নিষ্ক্রিয় অঙ্গ থাকে, আমরা পড়বো খালি মানুষের গুলো, ঠিক আছে? তো মানুষের কতগুলো নিষ্ক্রিয় অঙ্গ পাওয়া গেছে নির্দিষ্ট কোনো সংখ্যা বলে নাই, তারপর একটু কষ্ট করে শতাধিক শতটা দাগ দিয়ে রাখ, 100-র উপরে নাকি পাওয়া গেছে। এখন আসলে আমরা একটা একটা করে পড়ি। ভিতরে দাগানোর কিছু নাই, লোম নিয়ে তোরা আমার এখানে বুঝবে বিস্তারিত কিছু লাগবে? গায়ের লোম হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ, এটা আমাদের কোনো কাজে লাগে না। তাহলে কিছু লোম স্যার? গায়ের লোম। আর কিছু দাগানোর দরকার আছে না? আচ্ছা, দেন আসো 2 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে উপপল্লব। কি পল্লব? আচ্ছা, উপ মানে তো আমরা বুঝি যে ছোট, পল্লব মানে হচ্ছে পাতা। আমরা আমাদের চোখের পাতা আছে না নাই? এটা ছাড়াও আমাদের চোখের ভিতরে আরেকটা ছোট পাতা আছে, এটা আমরা বলি উপপল্লব। কোনটা জানো? আমি তোমাকে দেখাই, ইংরেজি নামটা দেখো, নিকটিটেটিং মেমব্রেন লেখা আছে, নিকটিটেটিং মেমব্রেন। তুমি ওই যে চোখে আছে না আমাদের চোখ, এই চোখের ভিতরের দিকে, যে নাকের দিকে আর কি, ভিতরের দিকে দেখো একটু মাংস খন্ড করে আছে, একজনের চোখের দিকে আরেকজনের তাকাও, তাকায় দেখো, এই যে মাংসের মতো করে একটা অংশ দেখা যায়, এটারে বলে উপপল্লব। কি বললাম? মানে নর্মালি তুমি বাইরে যখন ঘোরাফেরা করবা, বালুগুলা যায় চোখের মধ্যে পড়ে এই কর্নারটার মধ্যে এসে জমে, তাই না? তো এই উপবল্লভ আমাদের কোনো কাজে লাগে না, এটা চোখের ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে সতর্ক থাকবে, এটাকে বাইরের দিকে থাকে না, ভিতরের দিকে। এটা একটা ভাঁজ হিসেবে থাকে, মাংসের খন্ডের মতো হিসেবে থাকে, নিষ্ক্রিয় ভাঁজ শব্দ দাগ। কিন্তু এটা কাদের ক্ষেত্রে কাজে লাগে জানো? দাগ দাও, ব্যাঙ আর পাখির ক্ষেত্রে এটা তৃতীয় চোখ হিসেবে কাজ করে। তাহলে এমসিকিউতে থাকবে তৃতীয় চোখ, পাশিষ্ঠার দাও, তৃতীয় চোখ হিসেবে কাজ করে। উপবল্লভ কার কার জন্য স্যার? ব্যাঙ আর পাখির জন্য। আমাদের এটা কোনো কাজে লাগে না। মনে আছে আক্কেল দাঁত ছিল যে স্যার? আমাদের টোটাল দাঁত কয়টা স্যার? 32টা। আমরা মনে রাখতাম একটা ছন্দ দিয়ে, ICPM। এর মধ্যে আমরা জানি 21-23, তাই না? 21-23। মোলার দাঁত কয়টা স্যার? 3টা। মোলার দাঁত কয়টা? 3টা। এর মধ্যে লাস্টের দাঁত যেটা, মানে 3 নাম্বার মোলার দাঁত যেটা, এটা আমরা কি দাঁত বলছিলাম? আক্কেল দাঁত বা উইজডম টিথ। আক্কেল দাঁত টোটাল কয়টা ছিল স্যার? 4টা। এই যে নিচের এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, উপরের দিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, টোটাল কয়টা থাকে? 4টা। তো আক্কেল দাঁত 4টা, এই 4টা নাকি আমাদের কোনো কাজে লাগে না। তো আমরা তো জানি আক্কেল দাঁত কি প্রথমে ওঠে না একদম শেষের দিকে ওঠে? এটা এত পিছনে থাকে, ওই জায়গায় তুমি খাবার পোষাইতেও পারবা না, ওইটাতে চিবাইতেও পারবা না। কথা বুঝতে পারতেছো? তাহলে এখন আসো, আহ লাগবে না, দাগানোর কিচ্ছু নেই, এগুলা এরকমই, তুমি জাস্ট পয়েন্টগুলো লিখবা, দাগানো থাকে না। এবার আসে কানের পেশি, খুবই গুরুত্বপূর্ণ এটা। তো মানুষের কানের পেশি 3টা করে কানের পেশি আছে, প্রত্যেক কানে কয়টা করে কানের পেশি আছে? 3টা। তাহলে 3টি পাশে পৃষ্ঠা দাও, বহিকর্ণের পাশে। তাহলে থাকেটা কোথায়? বহিকর্ণ দাগ দাও। আমাদের কান টোটাল 3টে অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই যে কানের এই অংশটা দেখতেছো না, এটা বহিকর্ণ। খালি এটাই বহিকর্ণ না, কানের ভিতরে যদি তোমরা কান পরিষ্কার করো কটন দিয়ে, কানে যে পর্দা আছে, পর্দার আগ পর্যন্ত হচ্ছে বহিকর্ণ। আমরা ভাবি যে এটা বহিকর্ণ, যেখানে কানের ভিতরে যে কটন ঢুকায় ওইটা থেকে মধ্যকর্ণ, তাই না? না স্যার, একদম ভিতর পর্যন্ত মধ্যকর্ণ, সরি বহিকর্ণ। এই পর্দার ভিতরের জায়গাটা ছোট্ট একটা জায়গা আছে, ওইটা আমরা বলি মধ্যকর্ণ। আর একদম যেখানে আমরা মূলত কানে শুনি, ওই জায়গাটা আমরা বলি অন্তকর্ণ। এগুলো নিয়ে আমাদের একটা ছবিগুলো দেখে আসো, সমস্যা নাই। অষ্টম অধ্যায় পড়া আছে তোমাদের, যেগুলো শর্ট সিলেবাসে নাই। অষ্টম অধ্যায়টা স্যার প্রচুর গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বলো। এই যে 342 নাম্বার পেজ, আচ্ছা কানের 3টা অংশ। এই যে এটা দেখতেছো না কানের পাতাটা, এই পাতাটা কিন্তু স্যার বহিকর্ণ না। পাতা থেকে একবারে যে কানের পর্দা পর্যন্ত, সবুজ অংশটা পর্যন্ত, একদম পর্দা পর্যন্ত পুরোটা অংশ কি কর্ণ? বহিকর্ণ। তারপরে এখানে গোল একটা অংশ দেখা যাচ্ছে সবুজ কালারের, যেখানে মেলিয়াস, ইনকাস, স্টেপিস লেখা আছে। আমরা জানি কানে 3টা হাড্ডি, এই ছোট্ট জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ। আর পরে দেখো শামুকের মধ্যে একটা পেছানো অংশ আছে না, ওই জায়গাটাতে আমরা বলি অন্তকর্ণ। তাহলে কানের কয়টা অংশ? তাহলে কানের পেশিগুলো কোন অংশে থাকে? পেশিগুলো থাকে হচ্ছে বহিকর্ণে। ওই মাইর দিব, বহিকর্ণে। এই যে এটা এটা এখানে এখানে পেশি আছে, বাট এই কানকে নাড়াইতে পারি আমরা না। আচ্ছা, তো এই পেশিগুলো অন্যান্য প্রাণীতে কিন্তু সুগঠিত, মানে অন্যান্য স্তন্যপায়ী যেমন গরু, ছাগল, ওরা কিন্তু কান নাড়ায়, মাছি বসলে দেখবে কান দিয়ে নাড়াতে, আমরা পারি না। আচ্ছা, দেন আসো, পেশিগুলোর সাহায্যে ওইসব প্রাণী কি করে? শব্দ তরঙ্গ ধরার জন্য কান নাড়ায়। তাহলে শব্দ তরঙ্গ শব্দ একদম, মানে যে দিক থেকে শব্দ আসতেছে ওরা কানটার ওইদিকে নাড়ায়। আর আমরা কি করি? আমরা ঘাড় নাড়াই যাই, তাই না? ধরো কোনো একটা শুনতে, ধরো আমি ওইদিকে তাকায় রয়েছি, সাউন্ড আসতেছে ওই দিক থেকে, তাহলে কান ওইদিকে আছে, বাট সাউন্ড এখন ওই দিক থেকে আসছে, আমরা ঘাড় নাড়াই, ঘাড় নাড়াই সাউন্ডটাকে আমরা কানে ঢুকানো ট্রাই করি। বাট ওরা ঘাড় নাড়ায় না, ওরা কানের পাতাটা নাড়াই হচ্ছে সাউন্ড কানের মধ্যে ঢুকানোর ট্রাই করে। আচ্ছা, দেন আসো, তবে সব মানুষের ক্ষেত্রে যে অকার্যকর না, মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হইতে পারে। অনেক পোলাপান আছে দেখবা কান নাড়ায়, হাতের মাংস পেশি নাড়াইতে পারে, এগুলা ওদের। যাই হোক, এবার 5 নম্বর পয়েন্ট, পুচ্ছাস্থি বা ককটিক্স। আমরা জানি আমাদের মেরুদণ্ডের হাড় কয় প্রকার? 5 প্রকার। কি কি ছিল? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককটিক্স। এই ককটিক্সটা নাকি একসময় ল্যাব ছিল,
আর এই লেজ নাকি আমরা ব্যবহার না করতে না করতে এটা নাকি হাড্ডি হয়ে গেছে, ওইটা হচ্ছে মূল কথা। তো কাদের ক্ষেত্রে এটা? বানর, শিম্পাঞ্জি, গরু, ওদের ক্ষেত্রে লেজ আছে, এগুলো আমরা জানি, দাগানোর দরকার নেই হুদাই। কিন্তু স্তন্যপ্রায়ী প্রাণী মানুষের কোনো লেজ নাই। তবে আমাদের এই লেজের জায়গায় লাস্ট পর্যন্ত কি আছে আমরা জানি, ককিক্স নামে একটা লুপ্তপ্রায় অঙ্গ আছে, যেটা আমাদের কোনো কাজে লাগে না। তো এটা কি হিসেবে বলছে জানো? অনেক সময় দেখা গেছে লেচ্ছ ভূমিষ্ঠ বাচ্চা জন্ম হয়েছে, তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, এই যে এই পাশে একটা ছবি, তো ওইটার সাথে এটা দিয়ে বলছে নাকি পুরো আমাদের পূর্বপুরুষের নাকি লেজ ছিল, আর আমরা নাকি ব্যবহার না করতে করতে লেজ হারাই গেছে। দুই একটা ঘটনা দিয়ে তো আর এগুলো সব ব্যাখ্যা করা যায় না। আর আমরা বলছিলাম যতই ব্যাখ্যা হোক যতই প্রমাণ হোক আমরা বিশ্বাস করব না। এবার আসো অ্যাপেন্ডিক্স। কি ডিক্স? অ্যাপেন্ডিক্স নাম শুনছো তোমরা? ওই যে ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্রের ওখানে, বৃহদন্ত্রের যে সিকাম, কোলন, মলাশয়, তাই না, তিনটা অংশ না? সিকামের সাথে অংশটা থাকে। আচ্ছা, তো আমরা যদি অ্যাপেন্ডিক্সের ছবিটা দেখি, তো আমরা বৃহদন্ত্রে যাই, এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে খেয়াল করো, এই জায়গাটা আমরা কি বলি? সিকাম, ফুলা যে অংশটা। তারপর কি বলি? কোলন। কোলনের আবার কয়টা অংশ? ওই চারটা। কি? একটা হচ্ছে ঊর্ধ্বগামী, একটা হচ্ছে অনুপ্রস্থ, একটা নিম্নগামী, আর একটা বাঁকা হয়ে থাকে, ওটা বলি সিগময়েড, তাই না? আর কোলন যেখানে হচ্ছে মলাশয়, মল জমা থাকে। তাহলে এই যে সিকাম, এই সিকামের সাথে ছোট্ট করে একটা থলি দেখা যাচ্ছে, তাই না? এই থলিটার নাম হচ্ছে কি? অ্যাপেন্ডিক্স। এটা আমাদের কোনো কাজেই লাগে না, বরঞ্চ এটার মধ্যে হচ্ছে ব্যথা অনুভূত হইলে এর ওকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। নাম শুনছো না? প্রচন্ড ব্যথা করে, পরে কাইটা ফালাই দেওয়া লাগে। আচ্ছা, তাহলে অ্যাপেন্ডিক্স কিছু কিছু স্তন্যপ্রায়ীতে বৃহদন্ত্রের সাথে, তাহলে বৃহদন্ত্র শব্দ দাগ দাও। আর আমরা জানি বৃহদন্ত্রের কার সাথে স্যার? সিকামের সাথে। আঙ্গুলের মতো শব্দটা দাগ দাও, আঙ্গুলের মতো একটা থলি থাকে, এটা আমরা কি বলি? অ্যাপেন্ডিক্স। এখন এটা কার কার ক্ষেত্রে কাজে মানে কাজে আসে? দাগ দাও গিনি পিগ আর খরগোশ, এটা পাশে স্টার দাও, এমসিকিউতে আসবে যে কাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স কার্যকর, কার ক্ষেত্রে স্যার? গিনি পিগ আর খরগোশ। কিন্তু মানুষ এবং অন্যান্য মাংসাশী স্তন্যপায়ীর ক্ষেত্রে এটা বিলুপ্ত প্রায় এবং দাগানোর দরকার নেই এগুলো। গেল। আচ্ছা, এরপরে আসো নেক্সট পেজে, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ। কি প্রমাণ? হুদাই এমসিকিউ বলছি না পড়ানো হবে, এমসিকিউ বলতে পড়ানো হবে না। ভ্রূণতাত্ত্বিক প্রমাণ হচ্ছে এতক্ষণ হৃৎপিণ্ড দিয়ে প্রমাণ করছে, এরপরে কি দিয়ে প্রমাণ করছিল? হৃৎপিণ্ডের পরে ওই যে সমসংস্থা সমবৃত্তি অঙ্গ, এরপরে কি দিয়ে বললাম? নিষ্ক্রিয় অঙ্গ। এখন হচ্ছে ছোট্ট ভ্রূণ, ওই যে মায়ের গর্ভে ছোট্ট ভ্রূণটা থাকে না, ওই ভ্রূণটা দিয়ে প্রমাণ করবে যে আমরা নাকি আদি গেলে সবাই একরকম ছিলাম। এটা কি প্রমাণ করে? যে নর্মালি মাছ আর তুমি দেখতে কি একরকম, বা বিড়াল অথবা স্তন্যপায়ী সাপ আর তুমি কি দেখতে একরকম? যদি মানুষের কাল নাকি নিকে ডাকে, তাই না? তো আসলে কি দেখতে একরকম নাকি? না। কিন্তু ভ্রূণ, আমি যদি এখানে নামগুলো কাইটা দিতাম, এই নামের দিকে যদি না দিতাম, তাইলে কি দেখতে ভ্রূণটার তুমি ভিন্নতা ধরতে পারতা না? সবগুলো একরকম লাগে স্যার। ঠিক আছে, একটা ভিন্নতা আছে, বাঁকা একটা এমনি রয়েছে, একটা সোজা হয়ে রয়েছে। বাট আমি যদি এগুলারে বলতাম হ্যাঁ এটা হচ্ছে মাছ, এটা সরীসৃপ, এটা পাখি, এটা ছিল ভাই, তোমার একবার দেখাইতাম, দেখাই 2 দিন পরে জিগাইতাম বলতে কোনটা কোনটা, তুমি কি ধরতে পারতা না? তখন আমার সবগুলো একরকম লাগতো। তোমাকে এটা যদি এমসিকিউ দিয়ে দেয় যে কোনটা মানুষের ভ্রূণ, কোনটা সরীসৃপ, কোনটা পাখি, পারবা? আর এগুলো পরীক্ষা আসবেও না। তাহলে দেখো তো ভ্রূণ অবস্থায় আমাদেরকে দেখতে কয় রকম লাগছে? একই রকম। তো এটা দিয়ে বলতেছে যে ভ্রূণ অবস্থায় যেহেতু আমরা দেখতে একরকম ছিলাম, তার মানে আমরা আদিকালে এক জায়গা থেকে তৈরি হয়েছি। কথা বুঝতে পারতেছো? ওই কথাবার্তা আর কি। তা আসলে বই থেকে আমরা তাহলে কি দাগানো লাগবে? আচ্ছা, এখানে অনেক কথাবার্তা বলছে ভ্রূণ নিয়ে, এগুলোর মধ্যে কিচ্ছু লেখা নাই। আমার ফার্স্টে হচ্ছে দ্বিতীয় একটা বিজ্ঞানী নাম লাগবে, দেখ দাও, কার্ল বর্ন বেয়ার, পাঁচিশটার দাও, কার্ল বর্ন বেয়ার। এগুলো হচ্ছে উন্মেষের দাগানো বই। কার দাগানো বই? আমিও সমালোচনা করতেছি না, কারণ আমি নিজে উন্মেষের কাছে পড়ছি। বাট দেখো কিসের দাগানো বই? আরো মেডিকেল প্রস্তুতির জন্য মেইন মেইন জিনিসগুলো দাগানো নাই। অন্যান্য গুলো দেখো না, লাল আর সবুজ কালিতে দাগানো আছে। তো এমন জিনিস আছে ওরা দাগানো সৃষ্টি কি করছে, দেখো আমি তোমার কোন জায়গাটা দাগাই দিই, খালি একটা শব্দ দাগাই দিই না, ওখানে ওরা দেখবো যে পুরো লাইন দাগা রাখতেছে। আমরা বলছি পুরো লাইন দাগাবো আমরা, আর এই পেজের মধ্যে দেখো কিছুই দাগ দেয় নাই। অথচ এগুলো তুমি নিজে যখন পরীক্ষা দিতে দেবা তখনই বলবে এখানে থেকে প্রশ্ন আসতেছে না আসতেছে না। তোমার আমি এটা বাদ দিতেছি, এটার মধ্যে আসলে কিছু নেই। কথা বুঝছো? তুমি নিজে পারলে পড়ে দেখো, এটার মধ্যে আসলে কিচ্ছু নেই। বাট এখানে তো পড়া আছে, বাট এগুলো দাগায় না। তো একটা প্রবলেম কি, ওই বড় বড় কোচিং সেন্টার গুলোতে পোলাপান হুজুগে ভর্তি হয়, সত্যি কথা বলতে। হাজার হাজার স্টুডেন্ট, তো তোমার আলাদাভাবে কেয়ার করার সুযোগ ওদের থাকে না। তুমি কি আসলে পড়াশোনা করতেছো, পরীক্ষা কেমন পাইতেছো, এর দিকে ওদের কোনো কেয়ার নেই। তুমি আসছো ভর্তি হইছো, পড়লে বড় না পড়লে নাই। সময় কয় মাস? 3 মাস মেডিকেল প্রস্তুতি ভর্তির জন্য। তো তুমি যদি মনে করো ওই 3 মাসে কোচিং সেন্টারে 18,000 টাকা দিয়ে ভর্তি হবে, এখন 20,000 21,000 হয়ে গেছে। আমরা ভর্তি হয়েছিলাম তখন 16,000 টাকা রাখতে পরে এটা হয়েছিল। তো ওনাদেরকে আমি ছোট করতেছি না, প্রত্যেকটা কোচিং সেন্টারের ক্ষেত্রে হচ্ছে এমন যে 3 মাসে আসলে তোমার একবারে পড়াইয়া উল্টে দিতে পারবে না। 3 মাস সময় কয়দিন স্যার? 90 দিন। কদিন?
90 দিন। এখন এই 90 দিনের মধ্যে তুমি চিন্তা করো, তোমার বায়োলজি সিলেবাসে অধ্যায় আছে কয়টা? 24টা। ফিজিক্সে আছে 21টা, 45টা, কেমিস্ট্রি আছে 10টা, 55টা। ওকে, আবার জিকে আছে না, জিকে টপিক আছে না অনেকগুলা, ইংরেজি টপিক আছে না, প্রিপোজিশন আর হচ্ছে আমাদের ওই যে কি বলে দুইটা, চিহ্ন মানে অ্যান্টোনিম, এটাই তো দুইটা আলাদা। আর এইগুলো এক ক্লাসে হয় জীবনে? প্রিপোজিশন এক ক্লাস পরে তোমার মানে 1.5 ঘন্টা ক্লাসে শেষ হয়ে যাবে, চিহ্ন অ্যান্টোনিমের কোনো শেষ আছে? তাহলে আবার চিন্তা করো, তোমার জিকের জন্য যদি 10টা ক্লাস রাখো, ইংরেজির জন্য 10টা ক্লাস, তাহলে কত হয়? 55 আর 20 কত হয়েছে? 75 তো শেষ 90 দিন সময়ের মধ্যে। তাহলে ডেইলি একটা চ্যাপ্টার করে ক্লাস করলে, একটা চ্যাপ্টারে তুমি বুঝো একটা চ্যাপ্টার একদিনে ক্লাস করাবে। আর কেমন করে ক্লাস করাবো তুমি আবার বুঝো। তোমার আমি কয়দিন ক্লাস করে দিয়েছি চ্যাপ্টারটা? আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসে 1 ঘন্টা করে ক্লাস আছে। 9 ঘন্টা একটা চ্যাপ্টার পড়াইছি। এই ক্লাসটা তোমার 1.5 ঘন্টায় একদম মানে 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 এরোপ্লেন যেমনি ছুটে না এমনি ছুটবে, সব তোমার মাথার উপর দিয়ে যাবে। আর এই জন্য বলি, এখন যে এইচএসসি টাইমটা আছে, এই টাইমটা হচ্ছে তোমার পিক টাইম। এখন তোমার বিস্তারিত পড়ার সময়। আর যখন অ্যাডমিশনে যাবা, তখন আর বিস্তারিত কিছু পড়ার নাই। এই জনি স্যার যেগুলো দাগাই দিচ্ছে, তখন খালি এগুলাই পড়বা। আমি আবারও বলতেছি, অ্যাডমিশনের সময় আমি যাদেরকে এমনি বায়োলজি দাগায় দাগায় পড়াইছি, বায়োলজি যদি কেউ এমনি দাগাইয়া প্রত্যেকটা লাইন পড়ে ফেলে, ও অ্যাডমিশনের সময় বায়োলজি না জীবন চিন্তা করা লাগবে না। আর তুমি বুঝো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 1/3 নাম্বারে বায়োলজি থেকে আসবে, 100-র 1/3 33 নাম্বার, 30 নাম্বার বায়োলজি থেকে পাবা। এই সুযোগটা তোমরা কাজে লাগাও। তোমরা এই সুযোগটা কাজে না লাগায় তোমরা পড়তেছো না। তোমরা ভাবতেছো অ্যাডমিশনের সময় অ্যাডমিশন স্টাইলে পড়বো। না স্যার, এখন একদম যেমনি যা যা পড়াইছে সব পড়বা, এটা যে অ্যাডমিশনের কাজে লাগবে। এসিসির থেকে, এসিসির মধ্যে এখানে আমি অনেক পড়া পড়াই যেটা অনেক কঠিন, যেটা তোমার এসিসিতে আসবে না, কিন্তু স্যার ঠিক অ্যাডমিশনের কাজে লাগবে। তো স্কিপ করো না, একটু কঠিন লাগলেও তোমার সব পড়তে হবে। যেটা বলতেছিলাম, নাম কি? কার্বন বেয়ার। ইনি কি বলছে? যে ভ্রূণ অবস্থায় একটা জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। কি আকারে প্রকাশ করে? যেমন এখন একটা মাছ আর একটা সাপ দেখতে একরকম না, 2 রকম? কিন্তু দুইটা ভ্রূণ দেখতে কয় রকম? একরকম না প্রায়। তাইলে এটাই বলছে যে ভ্রূণ অবস্থায় একটা জীব তার আদি ইতিহাসকে একবার পুরোপুরি ভাবে প্রকাশ করে নাকি সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করে, মানে মোটামুটি একটা মিল থাকে দুইজনের মধ্যে, এই কথাটা বলছে। এই কথাটা কে বলছে স্যার? কার্বন বেয়ার। তারপর দেখো কতগুলো পয়েন্ট লেখা আছে, তাই না? এই পয়েন্টের ভিতরে কিচ্ছু লেখা নাই, লেখা তো আছে বাট পড়ার কিচ্ছু নাই। এরপর আবার একটা বিজ্ঞানী নাম লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, আর্নেস্ট হ্যাকেল, 5 স্টার দাও। এগুলো পরীক্ষা প্রচুর আসে। আর্নেস্ট হ্যাকেল, ওনার একটা মতবাদ আছে, মতবাদের নাম হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ। কিন্তু স্যার ইদানিং আমাদের যত পড়াই আছে সবগুলো পড়াই ইংরেজি নামগুলো প্রচুর ইউজ করে। তুমি 2021, 22, 23 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন নিয়ে দেখো, বাংলা নাম আর এখন দেয় না, ইংরেজি নাম দিয়ে দেয়। তখন বলবে যে রিক্যাপিচুলেশন থিওরি প্রবক্তা কে, তখন তুমি শেষ, আটকা পড়ে গেছে। এত কষ্ট করে শিখছো, অথচ ইংরেজি শব্দ না জানার কারণে দেখাইতে পারবে না। রি শব্দ অর্থ কি? পুনরায়। আর রিক্যাপিচুলেশন শব্দ অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, আর থিওরি মানে হচ্ছে মতবাদ। ঠিক আছে, ইংরেজি নামটা একদম। তো পুনরাবৃত্তি মতবাদ মানে কি? মতবাদটা বলছে এমন যে ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে। 5 স্টার দাও। কি বলছে? ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে। পুনরাবৃত্তি মতবাদ যেই কথা, এই লাইনটা একই কথা। এটা দ্বারা কি বোঝায়? সহজ কথায়, আমি কুমিল্লার মানুষ না, এখন কুমিল্লা মানুষ সম্পর্কে যদি তোমার কুমিল্লার কোনো একটা বা সহজ কথা কখনো 5 বছর পরে যদি কুমিল্লার নামটা মুখে আসে বা শোনো, তোমার ফার্স্টে আমার কথা মনে পড়বে, সত্যি কথা যেটা। এবং তুমি আমার দিয়ে কুমিল্লা বিচার করবা যে উনি এরকম বেশি ফাইজলামি করতো, কুমিল্লা মানুষ টিভিতে এরকম, তাই না? উনি ভালো তার মানে কুমিল্লা মানুষ ভালো, উনি খারাপ তার মানে কুমিল্লার মানুষ খারাপ। এটাই তো। তাহলে একটা জেলা সম্পর্কে জানার জন্য কি পুরো জেলা সম্পর্কে জানা লাগে, না 2-1 মানুষ সম্পর্কে চললে জানা যায়? যদি এটা ঠিক না, কিন্তু দিন শেষে আমরা এইভাবেই বিবেচনা করি। বা একটা জঙ্গলে ধরো হচ্ছে একটা উপজাতি বসবাস করে, ওই উপজাতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপজাতির যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের তোমার যোগাযোগ করার দরকার আছে। একটা মানুষ দেখলে তুমি বুঝতে পারো ওদের কালচার কেমন, বোঝা যাবে না? তাহলে একটা ব্যক্তি যারা ওই জাতি সম্পর্কে জানা যায় না, যায় না, যায়। এটাই বলছে ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে, ব্যক্তি যা করবে ওই জাতিটা তাই করে মূলত। ইংরেজিতে এটার আরেকটা নাম আছে, অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। একদম ব্যক্তিজনী জাতিজনী পুনরুক্তি করে, ইংরেজিতে কি বলে? অন্টোজেনি রিক্যাপিচুলেট ফাইলোজেনি। অন্টোজেনি মানে হচ্ছে ব্যক্তি, রিক্যাপিচুলেট মানে পুনরাবৃত্তি করে, ব্যক্তি পুনরাবৃত্তি করে। কারে পুনরাবৃত্তি করে? ফাইলোজেনি। ফাইলোজেনি মানে হচ্ছে জাতি। ক্লিয়ার স্যার? ইংরেজি নাম মনে রাখি। আচ্ছা, তাহলে এমসিকিউ এইভাবে আসবে, পুনরাবৃত্তি মতবাদ কার? আর্নেস্ট হ্যাকেল। ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে, কে কথাটা কে বলছে? আর্নেস্ট হ্যাকেল। শেষ হয়ে গেল। এবার আসো পরবর্তী পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, জীবাশ্মগত ও ভূতত্ত্বীয় প্রমাণ।
আচ্ছা, জীবাশ্ম তো আমরা সবাই জানি, জীব মানে প্রাণী, সরি বা উদ্ভিদ যেটাই হোক। তো জীব যখন মাটির নিচে পাওয়া যায় মৃত অবস্থায়, জীবের ধ্বংস হওয়ার পরে যে অবশিষ্ট অংশ, এটা আমরা কি বলি, জীবাশ্ম বলি না? তো এবারে এটা দিয়ে প্রমাণ করবে আর কি, মানে অতীতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, এগুলো জীবাশ্ম মাটিতে পাওয়া গেছে, ওইটা দিয়ে প্রমাণ করার ট্রাই করবে যে আমরা অতীতে এক জায়গা থেকে আসছি। তো জীবাশ্ম শব্দটা কই থেকে আসছে? জীবাশ্ম শব্দের ইংরেজি নাম কি স্যার? ফসিল, একদম। এবং এটা আসছে কই থেকে? লেটিন। আমি আবার বলতেছি, বায়োলজিতে যখনই কোনো জায়গায় দেখবা লেটিন আর গ্রিক, তারপরে বুঝতে পারতো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ পড়া এগুলো। তাহলে লেটিন শব্দ, ফসিল কোন শব্দ থেকে আসছে? লেটিন। বিবর্তন যে পড়ছিল, বিবর্তন কই থেকে আসছিল? লেটিন না গ্রিক? লেটিন। আচ্ছা, কোষ কোন শব্দ থেকে আসছিল? লেটিন। কোষ লেটিন শব্দ থেকে আসছিল। আচ্ছা, তো লেটিন কোন শব্দ থেকে আসছে? ফসিলিস, ডাক দাও। তাহলে লেটিন ফসিলিস থেকে আসছে, ফসিল। আবার বলছি স্যার, ফসিল হচ্ছে একটা ইংরেজি শব্দ, আর ফসিলিস হচ্ছে একটা কি শব্দ? লেটিন শব্দ। ভুল করা যাবে না, ফসিলিস লেটিন, ফসিল ইংরেজি। যদি এভাবে পরীক্ষা কোনোদিন আসে না যে ফসিল কোনটা ইংরেজি কোনটা লেটিন, বাট হইতে পারে ফসিলিস দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কোন শব্দ, বেশিরভাগ এটাই দিবে, বাট এটা কোনোদিন দিবে না যে ফসিল কোন শব্দ। ফসিল হচ্ছে একটা কি শব্দ, কিন্তু এইভাবে যদি দিতে পারে যে ফসিল কোন শব্দ থেকে আসছে, তখন কি অ্যান্সার কি হবে? আমার কথা না, বলবে যে ফসিলিস কোন শব্দ থেকে আসছে, গ্রিক না লেটিন? অথবা বলবে ফসিল কোন শব্দ থেকে আসছে, তাও অ্যান্সার কি হবে? লেটিন। কিন্তু এটা আসবে না, ফসিল কোন শব্দ, ফসিল কোন শব্দ হলে অ্যান্সার কি হবে স্যার? ইংরেজি। এটা আসবে ফসিলিস কোন শব্দ, তখন লেটিন। কথা বোঝা গেছে? ইংরেজিটা আসে না কখনো, লেটিন গ্রিক এগুলো আসবে। দেন এটার অর্থ কি স্যার? দাগ দাও, ডাগ আউট। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করো না? তো ডাগ আউট শব্দের অর্থ কি স্যার? ঘুরে তোলা। কি তোলা স্যার? আচ্ছা, আর আমরা তো জানি জীবাশ্ম কই থাকে, আসমানে ভাসে না মাটির নিচে থাকে? ওখান থেকে খুঁড়ে তুলবা, তুমি নিয়ে গবেষণা করবা। তো আগে নর্মালি ফসিল কারে বলা হয়তো? মাটি খুঁড়ে যা কিছু তোলা হয়তো তারে আমরা আগে কি বলতাম? জীবাশ্ম। কিন্তু যা তোলা হয় সব কিছুকে জীবাশ্ম বলা যাবে? ওটা তো আগে জীব হইতে হবে, নাহলে জীবাশ্ম বলে তো মাটি থেকে তুমি একটা কলস তুললা, এটা কি তুমি জীবাশ্ম বলতে পারবা? না। তবে বর্তমানে পৃথিবীর ভূত্বকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, জীব হইতে হবে, জীবের দেহ অথবা তার দেহের একটা অবশেষ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্য কি কি বলা হয়? তার মানে মাটি ঘুরে কোনো একটা জীবের দেহ, জীবের দেহের একটা অংশ বা জীবের দেহ অবশেষ যখন ঘুরে তোলা হয়, তখন এটার আমরা কি বলি স্যার? জীবাশ্ম। কাকে বলে? ব্র্যাকেট দাও, কারণ আসবে জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম কি বুঝছো? এখন এটা তো বায়োলজির কোনো না কোনো শাখায় আলোচনা করা হয়, তো জীবাশ্ম বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় প্যালিওন্টোলজি। পাশিস্টার দাও। প্যালিওন্টোলজি বাংলায় কি বলি স্যার? জীবাশ্ম বিদ্যা। আচ্ছা, দেন আসো যে বিবর্তনের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য এবং প্রামাণিক সাক্ষ্য হচ্ছে জীবাশ্ম। একদম সর্বাপেক্ষা নির্ভরযোগ্য, পাশিস্টার দাম থেকে এটা আসবে যে বিবর্তনের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ কোনটা স্যার? জীবাশ্ম। কি অবশ্য? এখন স্যার ধরো অতীতে কোনো একটা ঘটনা ঘটছে, তুমি বলো অতীতে এই ঘটনা ঘটছে, মানে এই ঘটনা ঘটছে যেটার কোনো প্রমাণ আছে? আগে কি কোনো স্যার ক্যামেরা ছিল বা এগুলো প্রমাণ রাখার জন্য কি কোনো প্রুফ ছিল? ছিল না। তাহলে এখন প্রুফ একটাই আছে স্যার, জীবাশ্ম। মাটি খুঁড়ে যদি তুমি তুলে দেখাইতে পারো যে আমাদের ডাইনোসর নাম শুনছি না, সবাই বলে ডাইনোসর নাম একটা প্রাণী আছে, আছে, এটা বিলুপ্ত হয়ে গেছে, কোনো প্রমাণ আছে এটা? বা কোন একটা ভিডিও আছে? হ্যাঁ, তুমি যে মোবাইলে যে ভিডিও গুলো দেখো এগুলো সব অ্যানিমেশন দিয়ে তৈরি করা, কথা বুঝতে পারতেছো? গ্রাফিক্স, এগুলো সত্যি না। এখন এটা যে আছে সত্যিকার প্রমাণ, এখন কেমনে করা যাইতে পারে? যদি তুমি মাটি ঘুরে এরকম একটা কঙ্কাল বাইর করে দেখাইতে পারো, এই কঙ্কাল দ্বারা যদি ডাইনোসর একটা স্ট্রাকচার তৈরি করতে পারো, হ্যাঁ ওই স্ট্রাকচার তৈরি করছে, করে তো পরবর্তীতে তোমার মুভিতে এটার একটা রূপ দিছে, কথা বুঝতেছো? এই জন্য বলা হয় এটা সর্বাপেক্ষা নির্ভরযোগ্য প্রমাণ। এখন আসো, আমাদের এইখানে যেহেতু মাটি ঘুরে প্রমাণগুলো বাইর করা হয়, এই জন্য জীবাশ্ম বিদ্যার যে প্রমাণ, এটা আরেক নাম হচ্ছে ভূতত্ত্বীয় প্রমাণ নামে ডাকা হয়। যেহেতু এখানে যত প্রমাণ আছে সব কই থেকে উঠানো হয়? মাটির নিচ থেকে, এই জন্য এটার আরেক নাম ভূতত্ত্বীয় প্রমাণ। এখন আসো, মাটি নিয়ে কিছু কথাবার্তা বলছে যে ভূত্বক নিয়ে। তোমরা যারা সমাজ পড়ছো, সমাজে এটা ছিল না, এটা আছে হচ্ছে ভূগোলে। কোথায় আছে? ভূগোলে। শিলা নিয়ে, শিলা যে 4 প্রকার না 5 প্রকার ভুলে গেছি। আচ্ছা, তো শিলা ছিল। তো ভূত্বকে যে পাললিক শিলা, ডাক দাও। পাললিক শিলার যে গ্রানাইট পাথর আছে, ওই পাথরের উপর ভিত্তি করে হচ্ছে ভূত্বকে কয়েকটা স্তরে ভাগ করছে। তো পাললিক শিলারে টোটাল 5টা প্রধান স্তরে ভাগ করছে। কয়টা স্যার? 5টা স্তর। তাহলে ভূত্বকের পাললিক শিলার উপর ডিপেন্ড করে ভূত্বকের কয়টা স্তরে ভাগ করছে? 5টা স্তরে। এখন এক একটা স্তর তৈরি হইতে একটা সময় লাগছে।
ভূত্বকের স্তরগুলো তুমি যখন মাটি খুঁড়বা, মাটি খুঁড়লে তোমার কাছে কি মনে হয় মাটি খুঁড়তে খুঁড়তে সবসময় কি একরকম মাটি পাবা? না, দেখা যাচ্ছে প্রথম 10 কিলোমিটার মাটি পাবা হচ্ছে এই যে ময়লা আবর্জনা যুক্ত মাটি, এরপর হঠাৎ করে দেখবা মাটির কালার চেঞ্জ হয়ে গেছে, পরে মাটির কালার আবার চেঞ্জ হবে, এভাবে চেঞ্জ হইতে থাকে। তো এইভাবে আমরা ভূত্বকের মাটি যদি আমরা খুঁড়তে থাকি কয়টা স্তর পাবো? 5টা। একটা স্তরের মাটির সৃষ্টি হইতে যে সময় লাগছে তার আমরা বলি যুগ বা এরা। তাহলে ভূত্বকের প্রত্যেকটা স্তর সৃষ্টিতে যে সময় লাগছে তার আমরা কি বলি স্যার? এরা বা যুগ, এরা বা যুগ। এখন একটা যুগের যেমন আমরা নর্মালি এই যুগ মানে কিন্তু আবার 12 বছর বুঝো না, এই যুগ মানে কিন্তু অনেক লক্ষ লক্ষ কোটি বছর হইতে পারে, কথা বুঝতে পারতেছো? আমরা তো নর্মালি এক যুগ মানে কত বছর বুঝি? 12 বছর। এখানে এক যুগ মানে কিন্তু, এখানে যুগ মানে কিন্তু 12 বছর বোঝাইতেছে না, যুগ মানে এখানে লম্বা একটা সময় বোঝাইতেছে। তো আমরা যেরকম এক মাসে ভাঙলে কত দিন সময় পাই? 30 দিন, তাই না? আবার একটা দিনের ভাঙলে কত ঘন্টা? 24 ঘন্টা। আবার 1 ঘন্টার ভাঙলে কত মিনিট? 60 মিনিট। একভাবে যুগের আবার ভাঙা যায়। যুগটা যদি ধরো 100 কোটি বছর হয়, এটার আবার কয়েকটা ভাগে ভাগ করছে। প্রথম 10 কোটি বছর হচ্ছে একটা নাম দিছে, পরবর্তী 10 কোটি বছর আরেকটা নাম দিছে। তো যুগের যখন ভাঙছে তখন এটার নাম হয়ে গেছে পিরিয়ড। নাম কি হয়েছে স্যার? তখন এই পিরিয়ডে আবার ভাঙছে, মানে সময়ে ভাঙতেছে আর কি। 1 বছরে ভাঙলে যেমন 365 দিন, বা 1 বছরে ভাঙলে 12 মাস, 1 মাসের ভাঙলে 30 দিন, দিনের ভাঙলে ঘন্টা, এরকম। পিরিয়ডে ভাঙছে কিসে? ইপোকে। তো এই সিরিয়ালটা মনে রাখা লাগবে, এরা, পিরিয়ড, ইপোক। এরা, পিরিয়ড, ইপোক, মনে থাকবে স্যার? আচ্ছা, দেন আসো, এই যে মাটির যে বয়সটা নির্ণয় করে বা যুগ যে বাইর করছে, মাটির বয়স বাইর করা লাগছে না? তো মাটির বয়স বাইর করার একটা পদ্ধতি আছে। পদ্ধতি একদম কোন পদ্ধতিতে বাইর করা হয়? তেজস্ক্রিয় ইউরেনিয়াম ল্যাব পদ্ধতি একদম। আরেকটা আছে তেজস্ক্রিয় কার্বন পদ্ধতি, পাশিসটা দিয়ে রাখ। তাহলে কোন কোন পদ্ধতিতে মাটির বয়স নির্ণয় করা যায় বা শিলাস্তরের বয়স নির্ণয় করা যায়? ল্যাড পদ্ধতি আর কি স্যার? কার্বন পদ্ধতি। মনে রাখি এটা, ল্যাড আর কার্বন, আর কিচ্ছু লাগবে না এখানে। নেক্সট পেজে আসো, ঘোড়ার বিবর্তনের ধারা। ঘোড়ার বিবর্তনের ধারা, এখানে কিছু বৈজ্ঞানিক নাম আছে ঘোড়ার। নর্মালি ঘোড়ার তো একটা বৈজ্ঞানিক থাকবে, বাট ঘোড়ার বিবর্তনের ওরে এক এক যুগে এক এক নামে ডাকা হইতো, কিন্তু আমরা ওই নামগুলো আমরা মুখস্থ করা লাগবে না। যেমন এক সময় ঘোড়ার নাম ছিল ইউহিপ্পাস, পরে ঘোড়ার নাম হয়েছে অরহিপ্পাস, তারপর হয়েছে কি হিপ্পাস, মেয়াজিপ্পাস, হইতে হইতে এক সময় আধুনিক ঘোড়া তৈরি হয়েছে যেটা আমরা ইকুয়াস নামে ডাকি। তো আমরা গেলে আধুনিকটা মনে রাখবো আর প্রথমটা মনে রাখবো, মাঝখানেগুলো মনে রাখার কোনো দরকার না। মাঝখানেগুলো মনে রাখা লাগবে, বাট বিস্তারিত মনে রাখার দরকার নেই। মানে প্রথমটা লাস্টটা ভালো করে মনে রাখবা, মাঝখানে যদি পারো মনে রাখবা, না পারলে আরো ভালো, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে আসো, যে বিবর্তন যে হঠাৎ করে হয় না, বিবর্তন কি হঠাৎ করে হয়? তো হঠাৎ করে একটা মানুষ চেঞ্জ হইতে পারে না, তো বিবর্তন হয় অনেক দীর্ঘ একটা সময় নিয়ে, ধীরে ধীরে হয়, ধাপে ধাপে হয়। এগুলো দাগানোর দরকার নাই, এগুলো এমনি বুঝবে বিবর্তন ধীরে ধীরে ধাপে ধাপে হয়, এগুলো দাগাইলাম না। তো আমাদের যে ঘোড়া আছে, ঘোড়ার বিবর্তনের ধাপগুলো গোল একদম। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার, আগে 3টা পড়ে আনি। ইউহিপ্পাস, অরহিপ্পাস, মেজোহিপ্পাস। কিন্তু মজার বিষয় হচ্ছে ভিতরে যে লেখাগুলো এগুলো পরীক্ষা আসে না, এবং যে জিনিস মুখস্থ করার মতো না এগুলো পরীক্ষা কখনো আসে না। মানে এখানে যে কথাবার্তাগুলো বলছে এগুলো মুখস্থ করার মতো না। যেমন এখন এই ইউহিপ্পাস, এটা কোন যুগে আসছিল? আমরা যুগরে কি বলছিলাম? এরা। যুগরে যখন আমার ভাগ করছে তখন ইপোক। এটা কোন ইপোকে আসছে? দাগ দাও, এটা ইউসিন ইপোকে আসছে। ইপোকের নাম কি? ইউসিন। একটু পরে আমরা পড়বো, আমাদের পরবর্তী পেজেই পড়া আছে এটা। তোমাকে নিয়ে দেখাই, এই যে দেখো আমাদের যুগগুলোর বিভিন্ন ভাগে ভাগ করছে এটা, দেখো যদি তোমার দেখায়, দেখো সিনোজয়িক যুগ, মেসোজয়িক যুগ, যুগের আবার ভাগ করছে দেখো, প্লিস্টোসিন, প্লিওসিন, মায়োসিন, ওলিসিন, এই যে ইউসিন আছে না নাই? ইউসিন আছে না? তাহলে আমরা যোগ, তারপর ইপোক, তারপর কি ছিল? ইরা। ইরা ছিল না? তো এই যে এখানে আবার ইরার নাম দেওয়া আছে। তো এগুলো আমরা সামনে বিস্তারিত পড়বো, কোন যুগের নাম কি, কোনটার নাম কি, কোনটার কিভাবে ভাগ করছে। তো ঘোড়ার প্রথম যে আদি পুরুষ, আদি পুরুষের নাম কি স্যার? ইউহিপ্পাস। কি হিপ্পাস? হ্যাঁ, এবং এটা কোন যুগে আসছে? ইউসিন। নামের সাথে মিল আছে না নাই? তো প্রথমটা মনে রাখা লাগবে, আর শেষেরটা ভালো করে মনে রাখতে হবে। দুইটা ভালো করে মনে রাখবা, মাঝখানে গুলো পরীক্ষা আসে না। এখান থেকে প্রশ্ন আসে না, আমরা কোনোদিন প্রশ্ন পাই নাই। নিজের আমাদের সময় ছিল এটা, তার মানে এটা কিন্তু প্রথম থেকেই আছে এই পড়াটা, বাট আমাদের কখনো আমরা পড়া পাই নাই। খালি দুইটা প্রশ্ন আসতো, যে ঘোড়ার পূর্বপুরুষ কোনটা আর আধুনিক ঘোড়ার নাম কোনটা। আচ্ছা, তো এখানে বলছে এটা 6 কোটি বছর আগে, এগুলো পরীক্ষা আসবে না। ইউপিএস নামক এটা কত ইঞ্চি লম্বা? 11 ইঞ্চি, এগুলো পরীক্ষা আসে না। এখন যেটা লাগতে পারে, যে বিবর্তন বিজ্ঞানের ধারণা এটা 5 আঙ্গুল বিশিষ্ট প্রাণীর উত্তরসূত্রী, কিন্তু সামনে পায়ে ছিল 4টি এবং পিছনে পায়ে ছিল 3টা আঙ্গুল। এটা পরীক্ষা লাগবে, যে আদি ঘোড়ার আদি পুরুষে সামনের পায়ে আঙ্গুল কয়টা ছিল স্যার? 4টা। আর পিছনের পায়ে কয়টা ছিল? এরপর আঙ্গুলগুলো কেমন দেখতে, এগুলো পরীক্ষা লাগে না। দেন আসো অরহিপ্পাস। কি হিপ্পাস স্যার? অরহিপ্পাস। এখানে কি বলছে? দ্বিতীয় পূর্বপুরুষ, যে ঘোড়ার এই পুরুষের পা পঞ্চম আঙ্গুলের অবশিষ্টাংশ কি বলছে?
বর্জিত। সামনের পায়ের মধ্য আঙ্গুলের বৃদ্ধি এবং পাশের আঙ্গুলের খর্বাকায় ধারণ বিশেষ উল্লেখযোগ্য। এটাও ইউসি নিপকের সদস্য, কিন্তু এগুলো পরীক্ষা কোনোদিন আসবে না। মানে আমরা নর্মালি ওইটা কয়টা বলছিলাম, 4টা না, আর এটা কয়টা, 3টা। কিন্তু এই ঘোড়ার ক্ষেত্রে 2 পায়ে কয়টা করে ছিল, 4টা করে ছিল, বাট 5 নাম্বারটা ছিল, বাট 5 নাম্বারটা খুব খাটো ছিল। এটাই বলছে অবশিষ্টাংশ হচ্ছে বর্জিত। নর্মালি আমরা জানি আমাদের আঙ্গুলের মতো ফ্যালাঞ্জেস থাকে না, তো ফ্যালাঞ্জেস এখানে কয়টা আছে, 3টা, ধরো ওদের একটা ফ্যালাঞ্জেস কম ছিল, ওইরকম। এগুলো লাগে না। দেন আসো মেজোহিপ্পাস, নামগুলো খালি মনে রাখো, নামগুলো সিরিয়ালি মনে রাখো, কোনটার পরে কোনটা। ইউহিপ্পাস, অরহিপ্পাস, তারপরে কি হিপ্পাস, মেজোহিপ্পাস। আচ্ছা, এখন এটা কোন যুগে আসছে আমি আবার বলতেছি, এগুলো লাগবে না, দেখাইও না। তুমি বিশেষ না হইলে যখন তুমি টেস্ট পেপার খুলবা তখনই দেখবা। আচ্ছা, দেন আসো কি মেরি চিপ্পাস। কি চিপ্পাস? তুমি যদি যুগ মনে রাখতে চাও তাহলে তো এখন সহজ। মেরির প্রথম অক্ষর কি স্যার? ম। এবং এটা আসছে কোন ইপোকে? মায়োসিন। তার নামের সাথে মিল আছে। এমনি এমনি দাগাই এসে আবার যাবা, বাট মুখস্থ করো না। যখন দেখবা তোমার বলছে যে মেরি চিপ্পাস কোন যুগে আসছে, তখন তুমি বুঝবা এটা যেহেতু মেরি চিপ্পাস, অ্যান্সার হবে কি দিয়ে? ম দিয়ে। ওইরকম করে দাগাই দিয়ে আসবা, লাগবে না। এবার আসো 5 নাম্বার পয়েন্ট, প্লিও হিপ্পাস। কি হিপ্পাস? ওই যে প্লিও হিপ্পাস, ইপোকের নাম প্লিওসিন, নামের সাথে মিল আছে, তাহলে মুখস্থ করা লাগতেছে আর না। দেন আসো প্লেসিপ্পাস, এখন তো প্যাস লাগবে আবার, এটাও পদে, এটাও পদে, তাই না? আচ্ছা, এখন আমার মূল কথা এটা মনে মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে আধুনিক ঘোড়া। এটা কি ঘোড়া স্যার? এটা আধুনিক ঘোড়া না, এটা পরবর্তীতে আধুনিক ঘোড়া, এটা লাস্ট ধাপ। তো প্লেসিহিপ্পাসের পরবর্তীতে আধুনিক ঘোড়াটার নাম হচ্ছে ইকুয়াস। এটা পাশের সাথে, এটা পরীক্ষা লাগবেই স্যার। যে আধুনিক ঘোড়ার নাম কি স্যার? ইকুয়াস। বর্তমানে যে ঘোড়াটা আছে এটার আমরা কি বলি স্যার? আর এটা কই থেকে তৈরি হয়েছে? মূলত প্লেসিহিপ্পাস থেকে। কই থেকে? তো দিন শেষে এই যে একটা সিরিয়াল দেওয়া আছে, এই সিরিয়ালটা এমসিকিউতে আসতে পারে। এটা পাশেরটা দেবে, ইউহিপ্পাস, অরহিপ্পাস, মেজোহিপ্পাস, মেরিহিপ্পাস, প্লিওহিপ্পাস, প্লেসিহিপ্পাস, ইকুয়াস। আর ইকুয়াসটা হচ্ছে কি ঘোড়া স্যার? তাহলে পূর্বপুরুষের নাম কি? ইউহিপ্পাস। আর আধুনিক বা বর্তমানের নাম কি? ইকুয়াস। নেক্সট আসো সংযোগকারী সূত্র। নাম কি? সংযোগকারী সূত্র। তো সংযোগ মানে কি? কানেকশন করে না? তো কোন প্রাণী যদি হয় এরকম একই সাথে 2টা শ্রেণীর মধ্যে কানেকশন করে রাখছে, মানে ওর কিছু বৈশিষ্ট্য একটা শ্রেণীর মধ্যে আর কিছু বৈশিষ্ট্য আরেকটা শ্রেণীর মধ্যে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এমন একটা প্রাণী যে যার বৈশিষ্ট্য পাখি আছে না, পাখির সাথে মিল, আবার সরীসৃপ আছে না, সরীসৃপের সাথে মিল, তখন তারে আমরা সংযোগকারী প্রাণী বলি। কি বলি স্যার? একই সাথে কয়টা শ্রেণীর সাথে মিল থাকবে, অথবা 2টা পর্বের সাথে মিল থাকতে পারে। ধর আর্থ্রোপোডার সাথে মিল আছে, মলাস্কার সাথে মিল আছে, তখন এগুলো বলি। তো দেখো কি বলছে, 2টা কাছাকাছি শ্রেণী হইতে পারে, দূরে দূরে থাকা যাবে না। যেমন নাম কি? কড্ডাটা। আর প্রথম পর্বের নাম কি ছিল স্যার? পরিফেরা। পরিফেরার কড্ডাটার মধ্যে হওয়া যাবে না। পরিফেরার কড্ডাটা তো জীবনে মিল হবেই না। 2টা কি স্যার? 2টা কাছাকাছি পর্ব না অনেক দূরে পর্ব, একটা মধ্যে হিউজ ডিফারেন্স। বাট আর্থ্রোপোডার মলাস্কা 2টাতে কিন্তু পতঙ্গ, তাই না? 2টার মধ্যে কিছু মিল আছে। তো এরকম যদি কোনো প্রাণী থাকে যার কিছু বৈশিষ্ট্য একটা পর্বের সাথে মিল, আরেক কিছু বৈশিষ্ট্য আরেকটা পর্বের সাথে মিল, সেই ধরনের জীবাশ্মগুলার আমরা বলি কি স্যার? সংযোগকারী যোগসূত্র। কি বলি স্যার? সংযোগকারী। স্যার জীবাশ্ম কিন্তু স্যার এটা জীবন্ত না, মানে এটা এখন বর্তমানে পাওয়া যায় না, এটা মারা গেছে। ফর এক্সাম্পল ডাক দাও আর্কিওপটেরিক্স। কি টেরিক্স? আর্কিওপটেরিক্স। পাশের দাও, প্রচুর পাবে এটা পরীক্ষা, এমসিকিউ থাকবে, এটা এই অর্থ থেকে প্রশ্ন আসবে, মানে এটা থাকবে। নিচের কোনটা সংযোগকারী যোগসূত্রের উদাহরণ? একটা উদাহরণই আছে। কি টেরিক্স স্যার? আর্কিওপটেরিক্স। এখন স্যার এটা কই থেকে আসছে? এটা একটা পাখি ছিল যেটার নাম ছিল আর্কিওপটেরিক্স, ওখান থেকে আসছে, ঠিক আছে? এই আর্কিওপটেরিক্স এর নাম কি, মানে অর্থ কি? যেটা অর্থ দাগ দাও লিথোগ্রাফিকা। কি গ্রাফিকা স্যার? লিথোগ্রাফিকা। এখন এটার অর্থ কি? লিথোগ্রাফিকার অর্থ দাগ দাও অ্যানসিয়েন্ট উইং ইনস্ক্রাইবড ইন স্টোন। নাম কি? লিথোগ্রাফির অর্থ কি? অ্যানসিয়েন্ট উইং ইনস্ক্রাইবড ইন স্টোন। অ্যানসিয়েন্ট মানে কি? পুরাতন, জানো? উইং শব্দের অর্থ কি? ডানা, ডানা বা পাখা। তাহলে পুরাতন পাখা। ইনস্ক্রাইবড মানে হচ্ছে পাওয়া গেছে বা আবিষ্কার হয়েছে। কই আবিষ্কার হয়েছে? ইন স্টোন। স্টোন মানে হচ্ছে পাথর। পাথর নিচে এটার কঙ্কাল পাওয়া গেছে, ওখান থেকে নাম আসছে লিথোগ্রাফিকা। আর লিথোগ্রাফিকা থেকে নাম আসছে আর্কিওপটেরিক্স। কথা বুঝতে পারছো? ওকে। এখন এর কোন সদস্য বর্তমানে জীবিত নয়, মানে সব বিলুপ্ত হয়ে গেছে, এটা নাই পৃথিবীতে। এটা কত বছর আগে আবিষ্কার হয়েছে এটা লাগবে না, কিন্তু কোন যুগে আবিষ্কার হয়েছে দাগ দাও, জুরাসিক যুগে, এটা আসে পরীক্ষা। তাহলে আর্কিওপটেরিক্স এটা কোন যুগে আবিষ্কার হয়েছিল? আচ্ছা, আবিষ্কার না, আবির্ভাব হয়েছিল। আচ্ছা, এখন আসো এটা সর্বশেষ জীবাশ্মটা কই থেকে পাওয়া গেছে দাগ দাও। সোলেন হোপেন একটা অঞ্চল, জাপান না, জার্মানির সোলেন হোপেন থেকে। যদি এটা আসবে না। এখন এটার কয়টা জীবাশ্ম এই পর্যন্ত পাওয়া গেছে? এই প্রাণীটার কয়টা হাড্ডি গুড্ডি পাওয়া গেছে?
10টা এটা বৈশিষ্ট্য, যে আর্কিওপটেরিক্সের কয়টা জীবাশ্ম পাওয়া গেছে পর্যন্ত? 10টা। এখন বললাম যে এটা সংযোগকারী, এটা কার কার মধ্যে সংযোগ করছে, এটা তো স্যার পাততেই হবে। কার কার মাঝে? স্টার স্টার স্টার, সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ। তার মানে ওর কিছু বৈশিষ্ট্য পাখির সাথে মিল আছে, কিছু বৈশিষ্ট্য সরীসৃপের সাথে মিল আছে। আমার কথা বোঝা গেছে? এটা পরীক্ষা থাকবেই যে আর্কিওপটেরিক্স কার কার মধ্যে সংযোগ তৈরি করছে, সরীসৃপ আর পাখি। নেক্সট পেজে আসো, তো ও এটা রিটার্নে আসবে যে ওর সরীসৃপের বৈশিষ্ট্য কি আর পাখির বৈশিষ্ট্য কি। যেহেতু দুইজনের মধ্যে কানেকশন করছে, তাহলে ওর কিছু বৈশিষ্ট্য কার সাথে মিল থাকবে, সরীসৃপ, কিছু বৈশিষ্ট্য কার সাথে মিল থাকবে, পাখির সাথে। তাহলে এটা তোমার জানতে হবে কি কি। 1 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট গোল দাগ দিয়ে পেলো, রিটেনে তো লিখতে হবে আর দাগাইলে তো এমসিকিউ। ওকে, যেহেতু সরীসৃপ, আর আমরা জানি সরীসৃপ মানে সাপ, সাপ কি খাটো হয় না লম্বা হয়? তাহলে ওর দেহ কি হবে স্যার? লম্বা। আবার তোমরা জানো সাপের দেহের উপর একটা পাতলা আইসের আবরণ থাকে না, থাকে না? তাহলে ওর দেহে আইস থাকবে, তাহলে এমসিকিউ শুষ্ক আইস, সাপ কিন্তু শুকনো হয়, তাই না? তো এমসিকিউটা আসবে যে শুষ্ক আইস এটা আর্কিওপটেরিক্সের কোন ধরনের বৈশিষ্ট্য, সরীসৃপ না পাখির বৈশিষ্ট্য? সরীসৃপ। দেন ওর সাপের লেজ কি খাটো হয় না লম্বা হয়? লম্বা। লম্বার মধ্যে কশেরুকা কি একটা দুইটা থাকবে না অনেকগুলো থাকবে? আমরা মানুষ লম্বা না, আমাদের কশেরুকা বা মেরুদণ্ড হাড্ডি করে 26টা। সাপেরও তো এরকম কাছাকাছি, সাপ তো আমাদের মতোই লম্বা হয়। কয়টা কশেরুকা থাকে ওর? 20টা। তাহলে যদি এমসিকিউতে আসে তোর কশেরুকা কয়টা থাকে, স্টার দাও 20টা। আর যদি বলে ওর 20টা কশেরুকা থাকে, এটা কার সাথে মিল, সাপ নাকি সরীসৃপ নাকি পাখি? পাখির জীবনে 20টা হাড্ডি থাকবে? এত এই মানে খাটো একটা, ওর মধ্যে মানে ঘাড়ে হাড্ডি থাকলে কয়টাই থাকবে? কয়টা থাকবে আমি নিজে জানি, এক এক পাখির এক একটা থাকতে পারে। দেন আসো দেহ কঙ্কাল দাগ দাও, পুরু আর নিরেট, বায়ুপূর্ণ না দাগ দাও। তার মানে ওর কঙ্কাল গুলা কি পাতলা পাতলা না শক্ত শক্ত? আর আমরা জানি পাখির গুলা কি স্যার নিরেট হয় না ফাঁপা হয়? পাখির গুলা হচ্ছে ভিতরে খালি থাকে, কারণ পাখি উঠতে পারে, তাই না? সাপ উঠতে পারে না। তাহলে যদি এমসিকিউতে আসে যে দেহ কঙ্কাল পুরু নিরেট, এটা কার বৈশিষ্ট্য, সরীসৃপ না পাখি? আবার এইভাবেও আসতে পারে নিচের কোনটা আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য, দেহ শুষ্ক আইসযুক্ত, 20টা কশেরুকাযুক্ত, তারপরে কোনটা নয়, তারপরে দেহ কঙ্কাল ফাঁপা, 2 সারি দাঁত থাকে, কোনটা নয়? ফাঁপা। ফাঁপা না, কি চান? এটা তো ব্যতিক্রম স্যার, বুঝো নাই? এখন যে কোনো জিনিসে আমরা ব্যতিক্রমটা স্কিপ করি। আচ্ছা দেন আসো 4 নম্বর পয়েন্ট, ও তীক্ষ্ণ এবং ধারালো 2 সারি দাঁত থাকে। দাঁত দাও, পাখির কি দাঁত থাকে না চঞ্চু থাকে? ওই যে চিকন একটা ঠোঁট থাকে না, এটা যে ঠোকর দিয়ে খায়, ওটা আমরা দাঁত বলি না চঞ্চু বলি? আমরা পড়ছিলাম আমরা প্রথম অধ্যায়ে যে দাঁতবিহীন চঞ্চু এই শব্দটা ছিল। আর দাঁতগুলো চোয়ালের কোটরের ভিতরে, এটা লাগানোর দরকার নেই, দাঁত আছে, দাঁত চোয়ালেই থাকবে, দাঁতটা চোখের মধ্যে লাগানো থাকবে না। দেন আসো অগ্রপদে 3টা করে নখযুক্ত আঙ্গুল থাকে। ডাক দাও, 3টা করে থাকবে নখযুক্ত আঙ্গুল। তাও নখ থাকে, আবার কয়টা করে আঙ্গুল থাকে? 3টা করে। দেন আসো মস্তিষ্কের গঠন দাগ দাও সরল, আর সেরেব্রাল হেমিস্ফিয়ার দাগ দাও নলাকৃতি। আচ্ছা, তো মস্তিষ্কের গঠন আমরা জানি যে আমরা যদি সিরিয়ালে যাই, ফার্স্টে আমরা পাইছিলাম মাছ, তাই না? শ্রেণীবিন্যাসে তারপর ছিল উভচর, তারপর ছিল সরীসৃপ, তারপর কি পাখি। তাহলে পাখি আগে না সরীসৃপ আগে? তাহলে সরীসৃপ একটু কম উন্নত, পাখি একটু বেশি উন্নত। তাহলে সরীসৃপের মস্তিষ্কটা একটু সরল হবে, পাখিরটা একটু জটিল হবে, আমাদেরটা আরো বেশি জটিল। তাহলে সরল যদি বলে মস্তিষ্কের গঠন কি সরল না জটিল? সরল। সরল এটা ঠিক আছে, এখন সরল এটা কার বৈশিষ্ট্য? সরীসৃপ। এখন বলছো সেরেব্রাল হেমিস্ফিয়ার নলাকৃতি, সেরেব্রাল হেমিস্ফিয়ার চিনো? আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে আমাদের মস্তিষ্কের 3টা অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই যে খেয়াল করো, এটা তো মস্তিষ্ক, তাই না? তো এই মস্তিষ্কের এই যে দুই পাশে 2টা অংশ দেখা যায় না, এই এই 2টা অংশ, এই পুরাটারে বলা হচ্ছে সেরেব্রাম। কি বলে? বাট এই সেরেব্রামটা কয় ভাগে বিভক্ত হয়ে রয়েছে? 2 ভাগে। এই পাশের এই জায়গাটারে বলে সেরেব্রাল হেমিস্ফিয়ার, ওই পাশের এই জায়গাটারে বলে আরেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার। কথা বুঝতে পারতেছো? আমাদের যে সেরেব্রাম মানে মস্তিষ্কের মেইন যে অংশটা, এটাই মস্তিষ্কের 80% অংশ তৈরি করে। মানে আমরা মস্তিষ্ক বলতে মূলত এই জায়গাটায় বুঝি, কিন্তু এগুলো কিন্তু মস্তিষ্কের অংশ। বাট মস্তিষ্কের 80% কোন অংশ স্যার? সেরেব্রাম। এই সেরেব্রামটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা বলে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, হেমি মানে অর্ধেক। ওই যে ফুলকা যখন পড়ছিল আর ওই মাসে তখন হেমি ব্রাঙ্ক ডেমি ব্রাঙ্ক পড়ছো না, এইভাবে মিলিয়ে পড়লে সব সহজ লাগবে। তো এই অর্ধেকরে বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর এই অর্ধেকরে বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার। মজার কাহিনী কি জানো? আমাদের ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের বাম দিক কন্ট্রোল করে, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের ডান দিক কন্ট্রোল করে। যেমন ডান হাত নাড়াইতেছি, এটা কে কোন দিকটা কন্ট্রোল করতে জানো? এই অর্ধেকটা কন্ট্রোল করে। এটা অষ্টম অধ্যায়ে আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, সব আল্লাহ দান। আচ্ছা নেক্সট আসো। যাই হোক, তাহলে এই সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের গুলো কিছু নলাকৃতি ছিল না একটু গোল গোল টাইপের ছিল, মানে এরকম এরকম করে ছিল, কিন্তু ওদেরটা পুরো এরকম লম্বা নল, নলের মতো থাকে।
যেহেতু অনুন্নত। আচ্ছা দেন আসো আর্কিওপটেরিক্সের পাখির বৈশিষ্ট্য কি? এক নাম্বার কি স্যার? পালক থাকে, পালক শুধু থাকে। আর আমরা তো জানি পালক কার থাকে, সাপের না পাখির? দেন ওদের হাড়গুলো ঠিক আছে নিডেড, বাট হাড়গুলো যে একটা সাথে একটা জয়েন্ট হয় না, জয়েন্ট গুলা সংস্থাপন গুলা কার মতো? পাখির মতো। তো এইটা ভুল করে ফেলবা, ওই নিডেড আর সংস্থাপন কোনটা কার মতো? নিডেড হইলে কার মতো? সরীসৃপ। সংস্থাপন বললে কার মতো? পাখির মতো। দেন আসো চঞ্চু কিন্তু আছে, আবার দাঁতও আছে, চঞ্চু আছে। দাঁত বললে তাকাবা সরীসৃপ, আর চঞ্চু বললে তাকাবা কি স্যার? পাখি। দেন আমাদের দেখো তো আমাদের ক্লেভিকোলা ছিল কিনা এখানে ঘাড়ের মধ্যে চিকন করে, মনে আছে কঙ্কাল তন্ত্র যখন বলছিলাম এখানে? তো ওদের তো ক্লেভিকল আছে, বাট ওদের দুইটা ক্লেভিকল এইভাবে থাকে, এমনি দুইটা একসাথে মিললা বি তৈরি করে। কি তৈরি করে স্যার? ভি। এই যে দুইটা ক্লেভিকল মিললে ভি তৈরি করে। পাশে স্টার দাও, আর এই জিনিসটারে বলে ফার্কুলা, স্টার দাও। এটা থাকবে এমসিকিউতে, যে ফার্কুলা কার থাকে? কার? আর্কিওপটেরিক্স। কি ফার্কুলা কে তৈরি করে? ক্লেভিকল হাড্ডিটা। কয়টা ক্লেভিকল মিলে ফার্কুলা তৈরি করে? দুইটা। দেন আসো ওদের মাথার খুলি। আমরা জানি আমাদের এটাই তো মাথা, তাই না? তো মাথার পিছনের হাড্ডিটার নাম কি স্যার? অক্সিপিটাল। তা আমাদের অক্সিপিটাল হাড্ডি কয়টা? একটাই। তো এই অক্সিপিটাল হাড্ডিটা কার সাথে লাগানো স্যার? মেরুদণ্ডের হাড্ডির সাথে লাগানো না। অক্সিপিটাল হাড্ডি কিন্তু খালি এই জায়গাটা না, অক্সিপিটাল হাড্ডি এবার পিছন থেকে আসছে, এবার পিছন কেমনে দেখাবো, এমনি পিছন থেকে এসে নিচের দিকে গেছে, জানো? এভাবে এভাবে এসে নিচে দিয়ে গেছে, নিচে দিয়ে একটা বড় ছিদ্র ছিল, ফোরামেন ম্যাগনাম। তো এই অক্সিপিটাল হাড্ডিটা আমাদের এই মেরুদণ্ডের হাড্ডির সাথে লাগানো থাকে। তো লাগানোর জন্য অক্সিপিটাল হাড্ডির মধ্যে এরকম দুইটা মোটা মোটা জয়েন্টের মতো থাকে আর কি, ওই জিনিসটা আমরা বলি কন্ডাইল। কি বলি? আমরা যখন কঙ্কালতন্ত্র পড়াইছি তখন কিন্তু দেখানো হয়েছে। তা আমাদের মাথা অনেক বড় না, তো আমাদের জয়েন্ট এই মানে আমাদের হাড্ডির সাথে লাগানোর জন্য দুই জায়গায় লাগানো থাকে না, এই জন্য আমাদের কন্ডাইল কয়টা থাকে? দুইটা। কিন্তু পাখি বা সাপ ওদের মাথা কি বড় না ছোট? ছোট। ওদের কন্ডাইল কয়টা থাকে? একটা। আমরা যখন সরীসৃপ পড়ছিলাম তখনও কিন্তু এগুলো ছিল। প্রথম অধ্যায়ে যখন সরীসৃপ পড়ছিলাম, তোমরা বলে প্রথম অধ্যায় খুললে ওখানেও দেখবা যে সরীসৃপের অক্সিপিটাল কন্ডাইল একটা থাকে, অক্সিপিটাইল কন্ডাইল একটা। কয়টা? কই গেল? হ্যাঁ এই যে 36 নাম্বার পেজ, 36 নাম্বার পেজের 5 নাম্বার পয়েন্ট দেখো সরীসৃপের, যে মাথার করোটে একটা অক্সিপিটাল কন্ডাইল দিয়ে লাগানো থাকে। কয়টা স্যার? একটা। আগে থেকে চলে আস। আচ্ছা দেন আসো 6 নাম্বার পয়েন্ট, ওরা হচ্ছে সমষ্ণ শুনিত। কি শুনিত? আমরা জানি সমষ্ণ শুনিত মানে কি? দেহের তাপমাত্রা পরিবেশের সাথে কি করে না? ওঠানামা করে না। আমরা জানি পাখির কিন্তু এই বৈশিষ্ট্য। আমাদের দেহ স্যার বাইরে যখন শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি হয়ে যায়, আমাদের দেহের তাপমাত্রা 10 ডিগ্রি হয় না, 36 থাকে। বাইরে তাপমাত্রা 45 হলে আমাদের দেহটা চেঞ্জ হয় না, 36 থাকে। আমাদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে, পাখিরটাও করে না। কারটা করে? ওই সাপেরটা করে, ব্যাঙেরটা করে। ব্যাঙে যদি বাইরের তাপমাত্রা কমে যায় ও কমায় দেয় দেহেরটা, ব্যাঙের বাইরে পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে ও বাড়ায় দেয়। ব্যাঙের তাপমাত্রা পরিবেশের সাথে কি করে স্যার? ওঠানামা করে। এই জন্য এটারে বলে হচ্ছে কি থার্মিক? এন্ডোথার্মিক। আর আমাদেরটা ওঠানামা করে না, আমাদেরটা আমরা বলি একটোথার্মিক। একটো মানে কি? ভুল বলছি, ওদেরটা হচ্ছে একটোথার্মিক। একটো মানে কি? বাইরে, বাইরের সাথে ওঠানামা করে। আর আমাদেরটা ভিতরে যা আছে তাই থাকে, আমাদেরটা হচ্ছে এন্ডোথার্মিক। ঠিক আছে? এন্ডোথার্মিক কে বলা হয়? সমষ্ণশোণিত। আরেকটা নাম আছে হোমিওথার্মিক। হোম মানে কি? ঘর। মানে ঘরে যা আছে তাই ফিক্সড, ঘরের তাপমাত্রা একদম ফিক্সড। আমরা জানি স্যার ওই যে কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তো ওই যে হোমিওথার্মিক এটা ফিক্সড থাকবে, নড়াচড়া করবে না। তাহলে এটা কার সাথে মিল? পাখি না সরীসৃপ? কারণ পাখিটা তো ওঠানামা করে না, ওর তো ওঠানামা করে না। আচ্ছা দেন আসো, আল্লাহ কখন শেষ করব, দেন আসো যে আর্কিওপটেরিক্স কই কই থেকে আসছে? আমরা তো বললাম সরীসৃপ আর কি পাখির সাথে যেহেতু মিল আছে, তো এটা থেকে বিজ্ঞানীরা বললো যে দুইটা প্রাণীর সাথে যেহেতু একটা প্রাণী যেহেতু দুইটা শ্রেণীর সাথে সংযোগ, তার মানে ওনারা বলছে যে সরীসৃপ থেকে নাকি আর্কিওপটেরিক্স তৈরি হয়েছে, আর্কিওপটেরিক্স থেকে নাকি পাখি তৈরি হয়ে গেছে। তো এই সিরিয়ালটা তোমার লাগবে, এটা এমসিকিউ কিন্তু প্রচুর আসে। নিচের কোনটা সঠিক? মানে বিজ্ঞানের ধারণা যে সরীসৃপ থেকে তৈরি হয়েছে আর্কিওপটেরিক্স, এটা থেকে তৈরি হয়েছে পাখি। আর এবার পাখি থেকে এবার মানুষ, মানুষ থেকে এরকম, বুঝতে পারতেছো যে একটা থেকে নাকি আরেকটা তৈরি হয়। এগুলো প্রুফ দিছে। আমরা তো বললাম যতই প্রুফ দেখ কোনো লাভ নাই, ওনার প্রুফের প্রতি ছাই। এখন আসো একজন বিজ্ঞানী একটা কথা বলছে এটা নিয়ে, যে হাক্সলে পাশিস্টাদ, উনি বলছে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস। পাশিস্টাদ দাও এবং বাংলা নামটা দাও, পাখিরা হচ্ছে মহিমান্বিত সরীসৃপ। গ্লোরিফাই মানে কি? মডিফাই মানে কি? কোনো কিছুর একটু চেঞ্জ করা। তো পাখিরা নাকি গ্লোরিফাইড রেপটাইল। রেপটাইল শব্দের অর্থ কি? সরীসৃপ। কি স্ট্রিপ? তো সরীসৃপের নাকি একটু মডিফাই করছে বা গ্লোরিফাই করছে, করার পরে পাখি তৈরি হয়েছে। এটাই বলছে যে সরীসৃপরে গ্লোরিফাই করার পরে কি তৈরি হয়েছে? বার্ডস। বা পাখিরা হচ্ছে মহিমান্বিত সরীসৃপ, সরীসৃপরে মহিমান্বিত কথা। মহিমান্বিত মানে কি? উপরের দিকে উঠানো আর কি।
মানে একটু মডিফাই করছে, তখন কি তৈরি হয়েছে? পাখি। কে বলছে এই কথাটা? হাক্সলে। দুইটা লাইনে পরীক্ষা আসে, পাখিরা হচ্ছে মহিমান্বিত সরীসৃপ, কে বলছে? এবার আসো জীবন্ত জীবাশ্ম। কি জীবাশ্ম? এতক্ষণ বলছিলাম হচ্ছে সংযোগকারী সূত্র জীবাশ্ম, কিন্তু এবার বলবো জীবন্ত জীবাশ্ম। এবং আমরা জীবন্ত জীবাশ্ম ভুটানেই তো পড়ছিলাম, মনে আছে? জীবন্ত জীবাশ্ম কারে কয়? মানে কাকে বলে উদাহরণ জিজ্ঞেস করি নাই। যে কিছু প্রাণী যদি একটা শ্রেণীতে ধরো 100টা প্রাণী আছে, এর মধ্যে দেখা গেছে তোমার 99টা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কয়টা প্রাণী বেঁচে আছে? একটা প্রাণী। তাহলে ওই 99টা প্রাণী যে বিলুপ্ত হয়ে গেছে, 99টা প্রাণীর বৈশিষ্ট্যগুলো কে ধারণ করতেছে? একটা প্রাণী। তাহলে ওই 99টা প্রাণী হচ্ছে জীবাশ্ম, বাট ওই একটা প্রাণী হচ্ছে কি? জীবন্ত জীবাশ্ম। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, দেন আসো জীবন্ত জীবাশ্ম কাকে বলে? কই কই কত বড় ডেফিনেশন দিচ্ছে, বাট তুমি এত বড় ডেফিনেশন কখনো লেখা লাগবে? তুমি পুরো পড়বা, বাট এত বড় ডেফিনেশন লেখা লাগবে না। কি বলছে আমি পড়তেছি। যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করছে, আজও অঙ্গ সংস্থানিক এবং শারীরবৃত্ত কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। মানে অনেক আগে উৎপত্তি লাভ করছে, পৃথিবীতে এখনো বাইচে আছে, কিন্তু ওদের সমসাময়িক যারা ছিল, মানে ওদের সাথে যারা বন্ধু বান্ধব ছিল, ওদের সমসাময়িক সমগোত্রীয় সবাই বিলুপ্ত হয়ে গেছে। তাদেরকে যারা পর্ব থেকে পর্ব বা শ্রেণী থেকে শ্রেণীর উদ্ভবের নিদর্শন বহন করে, সেগুলোর আমরা কি বলি? বা সহজ কথায়, যারা অনেক অতীতে উৎপত্তি লাভ করছে, এখনো বেঁচে আছে, কিন্তু তাদের সমসাথী সমগোত্রীয় প্রাণীগুলো বিলুপ্তি লাভ করছে, কিন্তু ওরা ওই বিলুপ্তি প্রাণীগুলো নিদর্শন এখনো বহন করে যাইতেছে, তাদেরকে আমরা কি জীবাশ্ম বলি? জীবন্ত জীবাশ্ম। নিজের মতো করে গুছিয়ে লেখা নিবা। আগে ডেফিনেশন লেখার আগে একটু চিন্তা করে নিবা যে আমি কি লিখতে পারি, ধরে হঠাৎ করে লেখা শুরু করবে না। ডেফিনেশনের মধ্যে একবার লিখে ফেললে ওইটার কাটা দিতে যাবে না, যখনই কাটা দিবা স্যারের চোখে পড়ে যাবে। কথা বুঝতে পারছো? খাতার সময় পরিষ্কার রাখবা। ওকে, এখন আসে এরকম জীবন্ত জীবাশ্ম কারা আছে? ডাক দাও প্লাটিপাস, পাঁচিশটার দাও। তার মানে প্লাটিপ্লাস অনেক আগে মারা গেছে, কিন্তু এর সমস্যা, সরি, প্লাটিপ্লাসের সাথের প্রাণীগুলো অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। আচ্ছা, এখন এই প্লাটিপ্লাসের আবার দুইজনের সাথে মিল আছে। প্লাটিপ্লাসের কিছু বৈশিষ্ট্য হচ্ছে কার সাথে মিল? ডাক দাও ডিম আর রেচন জননতন্ত্র সরীসৃপের সাথে। তাহলে 25টার দাও। তাহলে প্লাটিপ্লাসের ডিম আর রেচন জননতন্ত্র কার সাথে মিল? সরীসৃপ। আবার কিছু বৈশিষ্ট্য হচ্ছে স্তন্যপায়ী, মানে আমাদের সাথে মিল আছে। কোন কোন বৈশিষ্ট্য? স্তন গ্রন্থি আর লোম। আর আমরা জানি লোম কার থাকে স্যার? লোম কি ওই সরীসৃপের থাকে, সাপের থাকে, না স্তন্যপায়ীদের থাকে? স্তন কার থাকে? স্তন্যপায়ীদের। তাহলে এই দুইটা কার সাথে মিল? স্তন্যপায়ী। আর ডিম আর রেচন জননতন্ত্র কার সাথে? ডিম কি মানুষ, মানে মানুষ তো না, কিন্তু স্তন্যপায়ীদেরকে ডিম পারে একটা, হ্যাঁ, প্লাটিপ্লাসে। প্লাটিপ্লাস ডিম পারে, এবং প্লাটিপ্লাস কিন্তু স্তন্যপায়ী। ঠিক আছে? তাহলে এর কয়জনের সাথে মিল আছে স্যার? ওইটা ব্যতিক্রম দিয়ে লেখা ছিল ডিম পারে। আচ্ছা, দেন এরকম কি আরো প্রাণী আছে? হ্যাঁ আছে। লিমুলাস ডাক দাও, এসপ্যানোডন ডাক দাও, লাটিমারিয়া ডাক দাও, 25টার দাও এগুলো। তার মানে এগুলো কি প্রাণী স্যার? জীবন্ত জীবাশ্ম। এবং লাগবে স্যার এমসিকিউতে আসবে নিচের কোনটা জীবন্ত জীবাশ্ম, তখন আর্কিওপ্টেরিক্স দিয়ে দেয়। তোমরা দেখিয়ে তো ভাবো আর্কিওপ্টেরিক্স তো একটা জীবাশ্ম। আর্কিওপ্টেরিক্স জীবাশ্ম, কিন্তু এটা তো জীবিত জীবাশ্ম না, ওইটা তো স্যার বিলুপ্ত হয়ে গেছে, বাট এগুলো জীবিত আছে এখনো। আবার এইভাবে আসবে নিচের কোনটা আর্থ্রোপোড জাতীয় জীবন্ত জীবাশ্ম, তখন কোনটা দাগাইতে হবে? নিচের কোনটা সরীসৃপ জাতীয় জীবন্ত জীবাশ্ম, তখন কোনটা দাগাইতে হবে? নিচের কোনটা মাছ জাতীয়, তখন যেটা যখন যেভাবে বলবে ফিক্সড বলবে ফিক্সড অ্যান্সার হবে। নেক্সট পেজে আসো, দেখো একটা বক্স দেওয়া আছে, তাই না স্যার? তো এই বক্স থেকে কি কি লাগবে স্যার? এইটা পড়াটা খুবই কঠিন একটা ব্যাপার, বাট আমরা কি কি এই যে সালগুলো আছে না, এই সাল লাগবে না। এখন স্যার টোটাল যোগগুলো মনে রাখতেই হবে। কয়টা যোগ আছে? 5টা যোগ। 5টা আছে দেখো স্যার, এগুলো কিছু দেখাইতে চাইও না, পুরোটা বক্সে মনে রাখবা। কি কি মনে রাখবো আমি বলতেছি। সিনোজিক যোগ, মেসোজিক যোগ, পাইছো? তারপর নিচে দেখো আরো যোগ আছে। 5টা যোগে ভাগ করছিল বলছিলাম না স্যার, মনে আছে না? 5টা যোগে ভাগ করছে, পেলিওজয়িক, প্রোটোজয়িক, আর্কিওজয়িক। এখন এই যুগগুলোর বৈশিষ্ট্য লাগে কোন যুগে কি ঘটছে, কিন্তু আবার আরেকটা জিনিস লাগে কোন যুগের আবার কোন পিরিয়ডে ভাগ করছে, কোন পিরিয়ডে আবার কোন ইপোকে ভাগ করছে। তা আমি তোমার কয়েকটা দাগাই দিতেছি যে কোনটা কোনটা পরীক্ষা বেশি আসছে। দেখো এই পাশে এসে স্তন্যপায়ী যোগ স্যার লাগবে, এটা পরীক্ষা আসবে। নিচের কোনটাকে স্তন্যপায়ী যোগ বলা হয়? নিচের কোনটাকে স্তন্যপায়ী যোগ বলা হয়? অ্যান্সার হবে সিনোজয়িক। কি জয়িক স্যার? এগুলো না, কারণ স্তন্যপায়ী যোগ কি এখানে কি অ্যান্সার একটা না অনেকগুলা? ওই যে তুমি দেখো স্তন্যপায়ীর এখানে 3টা বক্স আছে, 3টা বক্স মিলে অ্যান্সার 3টা, তো 3টা তো আসবে না। এই স্তন্যপায়ী যোগটা কোথায় আছে স্যার? সিনোজয়িক, অ্যান্সার হবে সিনোজয়িক। দেন আসো মেসোজয়িক যোগ, ওইটাকে বলা হয় সরীসৃপের যোগ, বা শিষ্টার্থ, এটা এমসিকিউতে আসবে। সরীসৃপের যোগ বলা হয় কোনটাকে স্যার? মেসোজয়িক যোগ, মেসোজয়িক। আচ্ছা, দেন আরেকটা আছে উভচরের যোগ। এই 3টা এমসিকিউ পরীক্ষা প্রচুর আসে। তারপরে তো মাছের যোগ আছে আবার, উভচরের যোগ, আর একটা কি স্যার? মাছের যোগ। আচ্ছা, ওই লাস্টেটা লাগবে না। তো মাছের যোগ আর উভচর যোগ, মাছের যোগ উভচর যোগ দুইটাই অ্যান্সার একই। কি যোগ স্যার? পেলিও যোগ। আর কেউ যদি এখন পারো
যে স্যার আমি যোগগুলার পিরিয়ড গুলো মনে রাখবো, এগুলো কি ছিল পিরিয়ড, যে মেসোজোইক যুগের পিরিয়ড কয়টা, তিনটা, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক। তোমাদের মন চায় আমি মুখস্থ করো তো মুখস্থ করতে পারো, বাট জিনিসের পরীক্ষা লাগে না। আমি অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম, হুদে টাইম নষ্ট করছি এগুলোর পিছনে, লাগে নাই। পাশে খালি এই কথাগুলো মনে রাখলাম, ঠিক আছে। আর এটা তো ভুলেও লাগবে না, এগুলো ভুলেও পড়তে দেবে না। ডাইনোসরের উদ্ভব, হ্যাঁ এটা একটু দাগাইতে পারো, ডাইনোসর তৈরি হয় মানে উদ্ভব হয়েছিল ট্রায়াসিক, এটা জানি। নেক্সট আসো, সরীসৃপের যুগ যখন দেয় তখন অনেক সময় আবার মেসোজোইক না থেকে এই তিনটা নাম দিয়ে দেয়, তখন কোনটা তাকাবা জানো? তখন জুরাসিক, কারণ জুরাসিকটা একদম পুরো কই আছে মাঝখানে, ওই হিসেবে জুরাসিক। এবং এটা দেখো মেট্রিক্স মানে সহজ কথায় মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আসছিল 16-17। আচ্ছা নেক্সট আসো, আপনার কোনো পড়া নাই এখানে এসে শ্রেণীবিন্যাসগত প্রমাণ, কিন্তু এটাতে দাগানোর কিচ্ছু নাই। দেন শারীরবৃত্ত এবং জীব রসায়ন গঠিত প্রমাণ, ওখানেও কোনো প্রমাণ নাই। কিন্তু কোষতাত্ত্বিক প্রমাণ এটা তো নাই, লাস্টের পয়েন্ট মানে আমাদের লাস্ট পড়া আর কি। বাবা রে বাবা, পুরো 1 ঘন্টা লাগছে। ভৌগোলিক বিস্তৃতিগত প্রমাণ, এখানে এসে মনে আছে ওয়ালেস নামটা শুনছিলা ডারউইনের সাথে? হ্যাঁ, তো এই ওয়ালেস পৃথিবীর টোটাল মানে প্রাণীগুলারে মানে প্রাণীর বিস্তৃতি হিসেবে পৃথিবীর টোটাল 6 ভাগে ভাগ করছে, 25টা দাও। এটা বোটানিতেও আছে, বোটানির লাস্টের অধ্যায়ে আছে, পৃথিবীর 6টা অঞ্চলে ভাগ করছে। কয়টা অঞ্চল স্যার? 6টা অঞ্চল। তো এখানে এসে একটা কথা বলছে, অস্ট্রেলিয়া মহাদেশ, এমসিকিউতে আসছেও, তাও মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18-তে, যে অস্ট্রেলিয়া মহাদেশে একটা প্রাণী পাওয়া যায়, এটা আমরা মনে আছে মার্সুপিয়াল প্রাণী পড়ছিলাম আমরা জুলজির প্রথম অধ্যায়, মার্সুপিয়াল। ওই যে ক্যাঙ্গারু আছে না, ক্যাঙ্গারুর পেটের মধ্যে একটা থলি থাকে, ওইটা আমরা মার্সুপিয়াল থলি, ওইটার মধ্যে ওর বাচ্চা দেখা যায়, চাকমা যেমন তার পিঠের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরে, মার্সুপিয়াল। তাহলে এমসিকিউ আছে মার্সুপিয়াল প্রাণী খালি কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়া মহাদেশে, আর কিচ্ছুই লাগবে না। এই হচ্ছে আমার এই চ্যাপ্টারটা ক্লোজ। দেখছো আমি কালকে কি ভাবছিলাম জানো, যে পড়াটা আছে 15 মিনিটে শেষ করে দেবো। এটা সত্যি, এখানে আশা রাখবো 15 মিনিটে শেষ করে এমসিকিউ পড়াবো।